না, আমরা শুনতেছি। মোর্শেদ ভাই, আপনার নেটওয়ার্ক চেক করেন। আহ, দুই মেজবা হাজার ভাই সালে বলেন, আমার হ্যাঁ। আইটিপি। হুম। আমি ঢাকা ট্যাক্সি বার অ্যাসোসিয়েশনেও 2000 সালে মেম্বার হই। আর আমি ব্যক্তিগতভাবে প্রথম থেকেই শুধু ট্যাক্স প্র্যাকটিস করি, আমি কোনো জব করিনি। তো আইটিপি পরীক্ষার যে এইবার যে সার্কুলারটা এবং এই প্রক্রিয়াটার সঙ্গে আমি জড়িত ছিলাম, যেহেতু ঢাকা ট্যাক্সি বার অ্যাসোসিয়েশনের আমি বর্তমানে সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছি। এটা আপনারা অত অনেকেই জানেন। এর মধ্যে গভর্নমেন্ট গত 2023 সালে টিআরপি সার্কুলার হয়, আমরা এটার বিরোধিতা করি। পরবর্তীতে এটা অফ করে এনবিআর এর বর্তমান চেয়ারম্যান সাহেব আমাদেরকে আশ্বস্ত করেছেন যে টিআরপি নিয়ে উনি আর আগাবে না এবং আইটিবি সার্কুলারটা উনি করবে। এবং এটা প্রশ্ন করা এবং খাতা দেখা, তারপরে আমাদের ভাইবা, সবকিছুর সঙ্গে আমরা জড়িত থাকবো ইনশাল্লাহ। মানে প্রথম থেকে আমরা এটাতে জড়িত আছি। তো যারা ইনশাল্লাহ রিটার্নে ওভারকাম করবেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা খুব একটা কঠিন হবে না। আমরা আছি, ভাইভাতেও আমরা থাকবো। আপনারা সর্বাত্মক সহযোগিতা করবো ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মেজবা ভাইকে। আমরা আমাদের সেশনে চলে যাই। আমাদের ইন্ট্রোডাকশন অলরেডি ডান। আমরা আজকে ট্রাই করছি মানে 1 ঘন্টা, এবং আপনাদের কিভাবে কনফিডেন্স বাড়ানো যায় সেই অবজেক্টিভ নিয়ে আমরা এই আজকের সেশনটা শুরু করব। মেজবাব সো, অ্যাপ্লাই করেছে, হ্যাঁ, এই যে টাকা পেমেন্ট করে। হ্যাঁ, মোর্শেদ ভাই কিছু বলছিলেন, আমার কথা শোনা যাচ্ছে তো মেবি, না? হ্যাঁ, 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 বলছিলাম যে যারা টিআরপির জন্য পেমেন্ট করেছে, গভর্নমেন্টকে টাকা চালানোর মাধ্যমে পেমেন্ট করেছে, এই টাকা কি ব্যাক পাবে কিনা গভর্নমেন্টের কাছ থেকে যদি টিআরপি যাক, বাতিল ওইটা হয়ে যায়? ইম্যাটেরিয়াল অ্যামাউন্ট, এটা আসলে এক্সপেক্ট করে না যারা টাকা দিয়েছে। So, আমরা আমাদের এটা কনসেন্ট্রেশন মনে হচ্ছে। হয় ব্যাক পাওয়ার সম্ভাবনা নাই। তো এইখানে যেটা আমাদের আজকের ইয়ে আসলে ভাইবার পারপাস কি, মানে একটা কম অর্গানাইজেশন যখন কোনো আহ, ইয়েকে লোককে প্রেজেন্ট মানে রিটেন টেস্ট নেয়, এরপরে আবার হ্যাঁ, কেন আমরা ডিরেক্টলি ভাইবা তাহলে নেয়? চলে। কেন ভাইবা নেয়? আপনাদের কোনো আইডিয়া বা কোনো মানে কেন ভাইবা নেওয়া লাগবে? রিটেন তো হচ্ছেই, সে এখানে পাশ করলো, তাহলে ভাইবা নিবে কেন? তো আমার যেটা ধারণা সেটা হলো যে যে ধরেন সে আসলেই স্পোকেন কিনা, মানে সে কোনো কিছু প্রেজেন্ট করতে পারবে কিনা ঠিক মতো। কারণ আমাদের এই ট্যাক্স প্র্যাকটিস করতে গেলে যেটা প্রয়োজন সেটা হলো যে আপনাকে এক সাইডে ক্লায়েন্টের সাথে আপনি কমিউনিকেশন করবেন, আর এই সাইডে ট্যাক্স অথরিটির সামনে আপনি প্রেজেন্ট করবেন। সো দুইটাকে কানেক্ট করার দায়িত্ব হচ্ছে আমাদের যারা ট্যাক্স প্র্যাকটিস করে তাদের মেইন রোল। সাথে সাথে আপনার যে নলেজ এন্ড প্রফেশনাল নলেজ সেটাকে আপনি অ্যাপ্লাই করবেন টু সেভ দ্য ক্লায়েন্ট অ্যান্ড টু কমপ্লাই উইথ দ্য ট্যাক্স লজ। সো এটাই আসলে পারপাস। আর এখানে যেটা প্র্যাকটিক্যাল নলেজ বা কমিউনিকেশন কনফিডেন্স, ইথিক্যাল প্রফেশনালিজম, এই তিনটা জিনিস তো আমাদের মেইন থাকতেই হবে। সো মেজবা ভাই যদি একটু আলাপ করেন যে আসলে কিছু কতক্ষণের জন্য ভাইবা হয় বা কিভাবে হয়, একটু আইডিয়া দেয়া আর কি, আইডিয়া হচ্ছে বা আসলে বোর্ডে কারা থাকে। main- হ্যাঁ, মেইনলি এখানে ট্যাক্স অতীতে সাধারণত ট্যাক্স ডিপার্টমেন্টের লোকই ছিল। বর্তমান আমাদের যে এনবিআর এর চেয়ারম্যান আব্দুর রহমান সাহেব, উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন ট্যাক্সেস বার এবং বিটিএল এর প্রতিনিধিরা প্রত্যেকটা বোর্ডে একজন করে সদস্য থাকবে প্রফেশনাল থেকে। গুড। ট্যাক্স অফিসারদের সঙ্গে এখানে কমিশনাররা থাকে, মেম্বাররা থাকে, এডিশনাল কমিশনার থাকে। তো আসলে বাইবাটা দেখা হয় তার এই প্র্যাকটিস, এই যে পেশাগত যে দায়িত্ব পালনের জন্য তার যে কনফিডেন্স লেভেলটা, এই এইটা একটু দেখে। তবে কারণ এখানে তো আসলে প্রফেশনাল, এখানে কোনো স্যালারি দেওয়া হয় না, তাকে একটা সনদ দেওয়া হয় তার প্রফেশন করার জন্য। ওখানে আমি ব্যক্তিগতভাবে এবার যারা ভাইবা ফেস করবেন তারা কোনোভাবেই জব করেন এই এই শব্দটুকু বলবেন না। মানে আপনারা যে অনেকেই হয়তো জব করেন, কোনো না কোনো একজন সিনিয়রের রেফারেন্সটা ভালো করে দেখবেন। এবং এখানে আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, জি, জি, শুনতে শুনছি। পাচ্ছি, হ্যাঁ মেজবা ভাই আপনি চালিয়ে যান, হ্যাঁ। এখানে যারা জব করে তারা ভুলক্রমেও যাতে জব করে এই কথাটা না বলে। কারণ এখানে এবার চেয়ারম্যান সাহেব একদম স্পষ্ট নির্দেশনা যে যারা প্র্যাকটিস করতে চায়
বিশেষ করে ঢাকা এবং অনেক লয়ার আছে ট্যাক্স প্র্যাকটিস করে, বাট মফস্বলে অনেক মানে স্বল্পতা আছে। এই জন্য বেশিরভাগ প্রায়োরিটি দেওয়া হচ্ছে যাতে লোকালি যে ট্যাক্স রিটার্ন সাবমিট করার লোক নেই। যেমন আমরা অনেক দেখি যে বিডিএল এর প্রোগ্রামগুলো যখন করি, তখন দেখা যায় যে ট্যাক্স ডিপার্টমেন্টের যারা পিয়ন পেশকার তারাই এই ট্যাক্স রিটার্নটা ফিল আপ করে, এবং ম্যাক্সিমাম করদাতার রিটার্ন ওই ট্যাক্স ডিপার্টমেন্টের লোকই করে। তো সেই ক্ষেত্রে ওনারা প্রায়োরিটি দিচ্ছে যে এইবার যাতে মফস্বলের যদি কোনো ক্যান্ডিডেট থাকে তাকে বেশি প্রায়োরিটি দিতে, এবং জব করে এইটুকু একদম অ্যাকসেপ্ট না করতে, এগুলো স্পষ্ট নির্দেশনা আছে। তবে এই জন্য আমার রিকোয়েস্ট মেজবা ভাইয়ের কাছে এই পয়েন্টটাতে জাস্ট 10 সেকেন্ড। আপনার হ্যাঁ, যদি কখনো অপরচুনিটি আসে যে ওনাদের কাছে প্রেজেন্ট করা, যে আসলে আমি যখন ট্যাক্স বারের মেম্বার হয়েছি বা আইটিপি পরীক্ষা দিয়েছি 2012 সালে, 12 বছর আগে, তখন কিন্তু আমি প্র্যাকটিস করতাম না, আমি জবই করতাম। সো না, একটা আইটিপি পরীক্ষা হইতে 4-5 বছর টাইম লাগে। তো মানুষের তো প্ল্যানিংও চেঞ্জ হতে পারে যে ভাই আমি এখন প্র্যাকটিস জব করতেছি, ভালো জবে নাই, বা না, আমার জব করতে ভালো লাগে না, আমার একটা স্বাধীন পেশা দরকার। তো সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আপনার যদি অপরচুনিটি আসে, এটাকে এত নেগেটিভলি নেওয়ার কিছু নাই, এটা একটু আপনি না, প্রেজেন্ট করেন যে এটা 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 আমার কথা না, এটা হচ্ছে আমাদের চেয়ারম্যান সাহেবের নির্দেশনা। মানে উনি হ্যাঁ, আমাদের ঠিক যখন আছে, বাট আমরা তো রিকোয়েস্ট করলে যে এইভাবে যদি চিন্তা করা যায় তাহলে হয়তো ডিফারেন্ট না, ওয়েতে আমরা আমার এটা দেখতে আমার পারি। আমার ধারণা মানে আমার অভিমত হচ্ছে যে প্রাইভেট দিতে যাবে সে একটু একজন সিনিয়রের মানে নাম পরিচয়টা নিয়ে গেলেই না, বলতে হবে না যে জব করে। যেহেতু তারা প্রায়োরিটি দিচ্ছে না, তাহলে আমরা এখানে আর্গুমেন্ট না গিয়ে যে কোনো হুম হুম। একজন সিনিয়রের এটার নাম, একজনের একটু ইয়ে কাছাকাছি একটু ইয়ে নিয়ে ইনফরমেশনটা নিয়ে এইটুকুই। হ্যাঁ। আর এখানে ওনারাই আমাদের কাছে চাচ্ছিল যে আপনারা কতজন সদস্য চান। ও আচ্ছা আচ্ছা। সো এখানে মানে খুব ওরিড হওয়ার কিছু নেই, একটু স্মার্টলি সাদা শার্ট পরে মানে একটু ফর্মাল ড্রেস পরে যাতে যায়, যেহেতু লয়ার, সে আয়কর আইনজীবী হবে, হুম। তাহলে সেই ক্ষেত্রে সে যদি একটু সাদা শার্ট পরে যায়, একটু স্মার্টলি যায়, আর একটু কনফিডেন্ট লেভেলটা যাতে সে প্র্যাকটিস থাকে ভুল জানে না, ভুল করতে পারে একটা ল ফরমেশনে কোনো কিছু জিজ্ঞেস করলো এটা পারে না, সরি বললেই না, বাট সে যদি তার কনফিডেন্স লেভেলটা সে যে প্র্যাকটিস করবে বা প্র্যাকটিসে থাকতে চায়, এইটুকুই ওনারা দেখতে যাচ্ছে। তাহলে কারণ এখান থেকে আমরা যদি না, জিস্ট আমারও তাই নেই, মনে হয়। হ্যাঁ, এই স্লাইডটি থেকে যদি আমরা হ্যাঁ জিস্ট স্বাগত, নেই আমারও তাই মনে হয়। মেজবা ভাইয়ের কথা অনুসারে, যে আমরা তো অলরেডি আমাদের সিনিয়র আছেই, মেজবা ভাইয়ের নামটা বলে দিবেন, সমস্যা নাই। বা আমাদের কারো নাম বলে দিবেন, সিনিয়র আমি ওনার সাথে প্র্যাকটিস করি, এক হ্যাঁ, সলভ। না, না, এরপরে আপনারা জবে থাকলেও বলবেন যে না আমি আসলে জব করছি না, আমি বা জবের কথা আনারই দরকার নেই, যে আমি ওনার সাথে প্র্যাকটিস করছি। সো প্র্যাকটিস হচ্ছে এটা না। ইগনোরড। অনেকে আবার বলতে চায় না যে মিথ্যা অথবা কথা বলার অথবা দরকার নেই, যে স্বাগত, ভাই আমি অথবা প্র্যাকটিস বলা যায়, করতেছি। স্বাগত, এটাও বলা যায় যারা সিএ ফার্মে আছে যে আমি সিএ ফার্মে আর্টিকেলশিপে হ্যাঁ, আছি, সেটাও সেটাই। বলা যেতে পারে। সেটা বলতে পারে, সেটা বলতে ওইটা পারে, বলতে পারে, হ্যাঁ। সেটা আর বলতে পারে। তাহলে আমরা পরের স্লাইডটা দেখি। আমরা সাধারণত যেই কোশ্চেন গুলো ভাইবা বা কোড এরিয়াস গুলো কোথায় কভার করতে পারে, মানে কি কি ধরনের কোশ্চেন আসতে পারে। সো আমি যেটা ইন্ট্রোডাক্টরি বলি, যে আমরা যখন ভাইবা দিছি, এত লোক ভাইবা দেয়, মানে ধরেন আমাদের সময় মতো 2-3 হাজার নিছে না, এবার তো 28,000 পরীক্ষা দিছে আমার ধারণা। না, সো এবার পরীক্ষার্থী ছিল 28,700, মেবি 54 জন, বাট হ্যাঁ। অ্যাটেন্ডেন্স কম ছিল। আচ্ছা এর আচ্ছা। মধ্যে 17-18 হাজার হতে পারে। তো 17-18 হাজারের যদি আপনার 20%ও নেয়, বা ধরেন 30%ও নয়, 351 বাই 5,000, সো 5,000 লোকের 1-to-1 ভাইবা নেওয়াটা অনেক টাফ ব্যাপার। সো আমি হ্যাঁ, এর আগের অভিজ্ঞতা থেকে দেখছি, আমাদের সময় একটা রুমে নিয়ে আসছে সবাইকে, সবার সার্টিফিকেটটা হাতে ধরাই দিছে, ওই সময় এরকম একটা ব্যাপার ছিল, যে অত হ্যাঁ, কিছু সময় ছিল না যে বলার, যে ভাই আসে এটা বলেন ওটা বলেন, এত টাইম ওনাদের হাতে ছিল না। সো ডিফারেন্ট হতে পারে আমার যেটা ধারণা। আবার এবার মেজবা ভাই ওনার বলেন, আইডিয়া বলেন যে কি ধরনের কোশ্চেন আসতে পারে। না, কোশ্চেন বলতে যেমন ওই যে আয়ের খাতগুলো কি, বা ইয়া জিজ্ঞেস করতে পারে আপনি যে ট্যাক্স রিটার্ন যে প্র্যাকটিস করেন, রিটার্নটা ফিল আপ করছেন কিনা। ওখানে যেমন আমাদের ট্যাক্স রিটার্ন ফর্মের উপরে আইটি থাকে,
যেমন IT 11 গো, IT 10B, IT 10BB। এই যেমন একটি রিটার্নের মধ্যে সম্পদ বিবরণী যেটা, সেটা হলো IT 10B। আর যেটাতে ফ্যামিলি এক্সপেন্ডিচার থাকে সেটা হচ্ছে IT 10BB। যেমন প্রথমে থাকে IT 11 গ, যেটার মধ্যে আয়ের এগুলো থাকে। তখন হয়তো বলতে পারে যে আপনি যে রিটার্ন ফিল আপ করেন, এটা আইটি কত বা কয়টা আয়ের খাত আছে, বা একজন স্ল্যাবটা কি হয়। যেমন আমরা বলতে পারি যে এবার একজন ব্যক্তি করদাতার তার কত টাকা হলে ট্যাক্স ফ্রি পাওয়া যায়, পরবর্তী স্ল্যাবটা কি। এই ছোটখাটো প্রশ্নই সাধারণত করে। আর অনেক সময় স্যাররা দেখা যায় যে একটু ক্রিটিক্যাল হলে হয়তো বা জিজ্ঞেস করতে পারে যে একজন করদাতা তার ফাইল অ্যাসেসমেন্ট পর্যায়ে সে সন্তুষ্ট হলো না, তখন সে কি করবে। তখন আমরা সাধারণত জানি যে একজন করদাতা যখন অ্যাসেসমেন্টে অসন্তুষ্ট হয় তখন আমরা আপিল করি। আপিলেও সন্তুষ্ট হলো না, তখন কি করে? তখন আমরা ট্রাইব্যুনালে যাই। ট্রাইব্যুনালেও যদি অসন্তুষ্ট হয় তখন আমরা হাইকোর্টে যাই। তো এই ছোটখাটো প্র্যাকটিসিং ব্যাপারগুলো সাধারণত বেশি হয়। তারপরে ম্যানার গুলোর ব্যাপারে একটু ইয়ে করতে চায় অফিসাররা, খেয়াল করতে চায় যে ম্যানার ঠিক আছে কিনা ভাইভাতে, যে একজন ক্যান্ডিডেট আসলো সে ম্যানারটা ফলো করলো কিনা। যেমন আমি গত লাস্ট যে ভাইভা হলো, আমার এক সিনিয়র ভাইয়ের খুব ক্লোজ ফ্রেন্ড, উনি ভাইভাতে ম্যানার ভুলের কারণে অনুসরণটা হয়নি। ওরে, ব্যাড লাক। ব্যাড লাক। উনি আবারও পরীক্ষা দিছে, এবার অত ধৈর্য ধরে আবারও পরীক্ষা দিছে। এই আনফরচুনেট হয়, যাদের ম্যানারটা ইয়ে থাকে, কোনো প্রশ্ন করলো পারলো না, সরি বললো, এটা নিয়ে খুব ইয়ে না, রিজিড না হয়ে এটা ম্যানারটা যাতে সুন্দর হয়। যেমন সাধারণত খেয়াল করে একজন অফিসারের সঙ্গে সে কিভাবে ফেস করবে। ডেপুটি কমিশনার থাকে, পরবর্তী জয়েন্ট কমিশনার কাছে যেতে হয় অ্যাপ্রুভালের জন্য, কমিশনার কাছে যেতে হয়। ম্যানারটা যদি ভালো না হয় তাহলে তো সেক্ষেত্রে সে অফিসারদের কিভাবে হ্যান্ডেল করবে আর করদাতাকে কিভাবে হ্যান্ডেল করবে। এই ক্ষেত্রে ম্যানারটাও খেয়াল করে। আর মানে আপনার ভাইবা ভিতরে যাই থাকুক না কেন, প্রেজেন্টেশনে যেন আপনার পজিটিভনেস পজিটিভ ফুটে থাকে ওঠে। একদম। অবশ্যই। হ্যাঁ, সেটাই, অলওয়েজ পজিটিভ। সেটাই। তো এখানে কনক্লুশন যদি করি, এই যে আমাদের কোশ্চেন কোত্থেকে আসে, যেটা মেজ ভাবে বলছেন যে ফর্ম গুলো সম্পর্কে আইডিয়া, যে রিটার্নের ফর্ম কোনটা, কি ধরনের ফর্ম থাকে বা হ্যাঁ, কি ধরনের অ্যাসেসমেন্ট স্টেপস গুলো কি, আমি কার কাছে প্রথমে রিটার্ন সাবমিট করব, এরপরে কার কাছে অ্যাপিলে যাব, একদম। মানে স্টেপ বাই স্টেপ এই স্টেপ জিনিসগুলো বাই আমার স্টেপ মনে হয় বলে। প্রাইমারি। এরপরে ইনকামের হেডস গুলো, যে 7টা হেডস আছে, এগুলো সম্পর্কে একটু আইডিয়া নেয়া। একটু আইডিয়া আ- নেওয়া। আর এডিশনাল 3টা হেড আছে, যে ওই যে ফরেন ইনকাম, এরপরে হ্যাঁ, আহ, ইয়ে, কি জানি বলে, আরো 3টা হেডের মধ্যে কি ফরেন ইনকাম, পার্টনারশিপ ইনকাম, আর একটা হচ্ছে ওই ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্টের যে ইনকাম আর কি, মাইনর হ্যাঁ, মাইনর ডিপেন্ডেন্টের ইনকাম। হ্যাঁ, মাইনর তো এই ডিপেন্ডেন্স। জিনিসগুলো একটু একটু জেনে যাওয়া আমার মনে হয় যে এটুকু এনাফ, এর বেশি ডেপথে দরকার নাই। আর খুব আমরা বেশি আমাদের খুব বেশি ডেপথে খুব বেশি যায় না। হ্যাঁ, ভাইভাতে খুব বেশি ডেপথে যায় না, কারণ জানে যে সে তাকে আমরা প্রথমে আইটিভি সনদ দিচ্ছি, সে প্র্যাকটিসিং বিগিনিং পর্যায়ে আছে। সো সে স্টার্টিং এ যদি আমরা খুব ডিটেলস ধরতে যাই তখন তো সে পারবে না, এটা পারবে ধরে না। নিই। রাইট, রাইট। সো এই ক্ষেত্রে আমরা মানে আমরা তাহলে এই স্লাইডটার পরে আমরা দেখি কি আছে এরপর। মোটামুটি একটা আইডিয়া হয়ে গেল। আর আমরা আপনাদেরকে একটা গ্রুপ অফ কোশ্চেন দিয়ে দিব, কোশ্চেন আনসার, এগুলো শর্ট কোশ্চেন। আমাদের সম্মানিত ট্রেনার মোর্শেদ ভাই এগুলো খুব কষ্ট করে অ্যারেঞ্জ করেছে। আহ, ওইটা আমরা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, আমি কমন ভাইবা এখানে কোশ্চেন। একটা কোশ্চেন আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি, যেটা হচ্ছে যে আমাদের এখান থেকে কোশ্চেনটা আসছে যে আমরা যারা সিএ প্রফেশনে আছি, আমরা যারা সিএ করতেছি, আমরা সেটা কি উল্লেখ করব কিনা যে আমরা সিএ প্রফেশনের সাথে যুক্ত আছি। অলরেডি হ্যাঁ, এটা নিয়ে ডেফিনেটলি। আমরা ডিসকাস করেছি, আমরা সিএ আর্টিকেলশিপে আছি বা সিএ তে ম্যানেজার হিসেবে আছি বা সামথিং লাইক দিস। এটা প্র্যাকটিসের মানে প্র্যাকটিসই বলা যায়। সো আমি এর আন্ডারে আছি, সিএ ফার্মের প্র্যাকটিসে আছি, এটা উল্লেখ করা যায়। কি বলেন মেজবা ভাই? মেজবা হ্যাঁ, ভাই? এটা বলা যায়, হ্যাঁ, এটা হ্যাঁ, বলা হ্যাঁ, যায়। স্যার হ্যাঁ, এটা একটা, আসসালামু হ্যাঁ, প্র্যাকটিস। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, কে জি, জি। বলছেন? স্যার জিজ্ঞেস আমরা করুন। যারা ধরেন প্রায় আইটিপি পরীক্ষা দিয়েছে এবং ভ্যাট ট্যাক্স নিয়েই আমরা জব করছি, কিন্তু কোনো দেখা যাচ্ছে ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসে নেই, সেক্ষেত্রে আমাদের যদি ভাইবা দেওয়ার সুযোগ হয় সেক্ষেত্রে আনসারটা কি হবে? স্যার যেহেতু আম- বললেন যে আপনারা কোনোভাবেই জব করেন এটা অ্যাভয়েড করার চেষ্টা করেন। কারণ
চেয়ারম্যান সাহেব একদম স্পষ্ট নির্দেশনা, জব করে এই ধরনের ছেলেকে ইয়া দিলে ওই যে চাকরি করে 100-200 রিটার্ন জমা দেয়, প্র্যাকটিসের দিকে ভালো করে নজর দেয় না, ওরা চাকরিটাই প্রায়োরিটি দেয়। মানে জবটাকে উনি খুব মানে ডিসলাইক করছে নেগেটিভলি এবং নিচ্ছে। নেগেটিভলি দেখছে। যেহেতু ওই ইয়েটাতে আমরা জড়িত ছিলাম। আচ্ছা আচ্ছা। তাহলে ভাই এইখানে আসসালামু আলাইকুম স্ট্র্যাটেজি স্যার। হচ্ছে একটাই, আপনি এটা মুখ দিয়ে আনতে পারবেন না জব করি আমার, আমি হ্যাঁ, প্র্যাকটিস হ্যাঁ। করি, প্র্যাকটিস হ্যাঁ, করব জব করি করছি, দ্যাট ইজ। ইয়ে না, হ্যাঁ। না না সো না যেভাবে বানাই আমাদের যেটা, আপাতত হচ্ছে টার্গেট হচ্ছে আমরা ভাই ভাইভাটা ফেস করে আসি, সেটাই ভাইভাটা ভেবেটা যেভাবে হোক ওভারকাম করাটাই হলো টার্গেট। পজিটিভ। হ্যাঁ, এটা এই পাঁচ ভাইয়া, 2-4 মিনিটের ইস্যু ঠিক হওয়ার পরে। আচ্ছা, ভাইয়া আমার কোশ্চেনের একটা আমরা কোশ্চেন আছে টাইম দিব। এখানে। আমরা আ- যখন, না আমরা একটু আমরা জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা যখন ফর্মটা ফিল আপ করি, আবেদন করি, তখন কিন্তু ওখানে অপশন ছিল যে জব করি বা জব করলে কোথায় করি। আমরা যারা জব করি তারা কিন্তু ওই জিনিসটা উল্লেখ করে দিয়েছি। এখন ওরা ওরা কি বাইবার সময় আমাদের এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা কি ওনাদের সামনে থাকবে কিনা? আমরা যদি কোনো বলি যে আমরা জব করি না, কিন্তু ওদের সামনে আমাদের ইয়েটা আছে, ফর্মটা আছে, তখন তো ওনারা শো করবে বা দেখতে পারবে, তখন তো আরেকটা ফল্টে পড়ে যাবে। জব করি, ওই ফর্মটা সাধারণত রেজাল্ট, ইয়েগুলো যে অ্যাপ্লিকেশন ফর্ম গুলো সাধারণত সাথে থাকে না, রেজাল্ট শিটটা থাকে। আমরা রেজাল্ট শিটটা দিয়ে ভাইভাটা ইয়ে করা হয়। আচ্ছা তারপরও আচ্ছা একটা আচ্ছা। বড় না, গ্যাপ তো ওটা আমাদের জানা ছিল ছিল, যে, মানে অ্যাপ্লাই ডেট থেকে ভাইবা ডেট পর্যন্ত 4-5 মাসের একটা গ্যাপ তো হয়েছে, 2-3 মাসের একটা গ্যাপ হয়েছে। তো আমরা জি তো জব ছেড়েও জি দিতে জি। পারি ভাই, 5-10 মিনিটের জন্য আপনি একটু নিজেকে প্রেজেন্ট করেন ওভাবে, সমস্যা কি? যে ছিলাম, ছিলাম আগে, ওই সময় অ্যাপ্লাইয়ের না সময় ওই ছিলাম, না এখন না নাই। ওই ফর্মটা নিয়ে বসে না সাধারণত, হ্যাঁ, যদি ইয়ে হয় আর কি। কিন্তু রেজাল্ট শিটটা নিয়ে, রেজাল্ট শিটটা নিয়ে নাম ধরে কল করে আর কি, তখন তো একটা ইয়ে রেডি করবে, রেজাল্ট শিটের পরে আর একটা শিট তৈরি করে, এবং এক একটা শিট এক একটা ভাইভা বোর্ডে দিয়ে দেয়। আচ্ছা, এই আমরা ঠিক আমাদের আছে। কোশ্চেন আনসারের একটা সেশন দিব, আমরা অ্যাটলিস্ট 10 মিনিটস এর একটা কোশ্চেন আনসার দিব। আমাদের যারা অ্যাডমিনে আছেন তারা একটু কোশ্চেন গুলো যারা চ্যাট বক্সে দিচ্ছেন আপনারা একটু নোট নিয়েন। আর আমরা ওই সময় আপনাদের হ্যান্ড রেজের অপশন দিব, আপনারা হ্যান্ড রেজ করে কোশ্চেনে ঢুকবেন, বা আমরা অপশন দিলে আপনি ওই কোশ্চেনটা করবেন। এর মধ্যে যদি আপনি ঢুকে যান কোশ্চেন করার জন্য, তাহলে আমাদের কিন্তু এটা ইয়ে হবে, মানে ডিসিপ্লিন থাকবে না। সো আমরা একটু ডিসিপ্লিন ওয়েতে যাই, হ্যাঁ। কমন ভাইবা কোশ্চেন কি ধরনের থাকতে পারে? ইউজুয়ালি নট অনলি যে দ্যাট, এই ভাইবাতে মানে সব ভাইবার জন্য কিছু কমন কোশ্চেন প্যাটার্ন আছে। সো আমরা এই কোশ্চেন প্যাটার্ন গুলো একটু শেয়ার করতে পারি। যেমন প্রথমে টেল আস অ্যাবাউট ইউর সেলফ, ইন্ডিভিজুয়ালি আমরা কিন্তু এগুলো শুনতে চাই। সো রাইট। মেজবা ভাই যদি একটু বা মোর্শেদ ভাই একটু শেয়ার করেন যে 30 সেকেন্ডসে আপনার সম্পর্কে কোন 5-7টা ইনফরমেশন বলে ফেলা মানে ইজি হয় বা এবং খুব কুইক হয় আর কি। হ্যাঁ, এটা যেমন বলা যায় ইজিলি, প্রথমেই শুরু করতে পারি। আই মোহাম্মদ মোর্শেদ আলম। আমি মোর্শেদ ভাই নেটওয়ার্কে মনে হয় ফার্মে সমস্যা। আছি লাস্ট 2 ইয়ার। এই টাইপ 2 লাইন 3 লাইনের বললেই আমার কাছে মনে হয় enough। কেউ যদি মনে করে যে আমি একটা মানে ল ফার্মে আছি, তাহলে বলতে পারি যে আমি একটা ল ফার্মে কাজ করছি স্যার, এতদিন ধরে কাজ করছি। ফার্দার উনি দেন কোশ্চেন করবে কি দেখছো তুমি, দেন হয়তো বলা যেতে পারে স্যার আমি অ্যাকাউন্টস প্রিপারেশন করছি, পাশাপাশি হচ্ছে ট্যাক্স এর কিছু কাজ করি। হ্যাঁ, তো এই ক্ষেত্রে এই যে ট্যাক্স এর কাজ করি, কিসের এটা, কোম্পানি না ইন্ডিভিজুয়াল, চলে আসবে এই কোশ্চেন। তখনই বলতে হবে কোম্পানি থেকে না গিয়ে আমরা চেষ্টা করবো হচ্ছে যে ইন্ডিভিজুয়াল স্যার কিছু রিটার্ন আমি করি। তাহলে হচ্ছে ইন্ডিভিজুয়ালের থেকে দিকে আপনার কনসেন্ট্রেশন চলে আসলো, ইন্ডিভিজুয়াল রিটার্ন কিভাবে ফিল আপ করেন। যদি কোম্পানি বলেন, দেখা যাচ্ছে কোম্পানির ক্ষেত্রে ক্রিটিক্যাল কোশ্চেন করলে আপনি আটকা পড়ে যেতে পারেন। তো ট্রাই করবেন সবাই যে আমরা ইন্ডিভিজুয়াল রিটার্ন গুলো স্যার করা হয়। এক্ষেত্রে যদি বলে যে না, আপনি লাস্ট যে রিটার্ন করেছেন কয়েকটা, কেমন ছিল, তখন হয়তো বলতে পারেন যে স্যার কারোর যে ছিল জিরো রিটার্ন ছিল। হ্যাঁ, তো জিরো রিটার্ন, আর যদি বলে যে জিরো রিটার্নটা কখন আসে, ইস্যুটা কখন আসে, জিরো রিটার্ন বলে কি কিছু আছে, তখন হয়তো আপনি হয়তো আনসার করতে পারবেন যে স্যার, যে নর্মালি আসলে জিরো রিটার্ন বলে কিছুই নেই। যাদের আসলে ট্যাক্সেবল ইনকাম নেই, তাদের ক্ষেত্রে হচ্ছে যে মিনিমাম ট্যাক্সটুকু আসে না, যার কারণে হচ্ছে যে তার ট্যাক্স লাইবিলিটি হচ্ছে জিরো। এই জন্যই হচ্ছে যে স্যার আমরা ওই যে নর্মালি হয়তো ইউজুয়ালি আমরা ব্যবহার করি জিরো রিটার্ন আমরা দিই, এই টাইপের কথাবার্তা আসতে পারে ইনিশিয়ালি। জিরো আমার রিটার্ন কাছে এবার মনে হয় আসতেই সেটা। পারে, হ্যাঁ, এইবার মনে হয় জিরো রিটার্ন বেশি আসতে পারে, তার কারণ হচ্ছে হ্যাঁ, আমাদের 14 লক্ষ রিটার্নের মধ্যে 10 লক্ষ রিটার্ন জিরো।
জিরো, রাইট। সো এবার মনে হচ্ছে এটার জন্য কিছু একটা বলতে পারে যে এতগুলো জিরো রিটার্ন পড়লো, বা এটাকে একটু এক্সপ্লেইন করেন। তো মোর্শেদ হ্যাঁ আলী, হ্যাঁ, এটা আইডিয়াটা কোশ্চেন। সুন্দর। হ্যাঁ, হ্যাঁ, আসতেই পারে যে না, জিরো রিটার্ন নিয়ে আবার আসলে আটকাতে পারে যে জিরো রিটার্ন আসলে বলে কিছু আছে কিনা। আসলে কখন এই যে আমরা যে বলি যে কারা আসলে ট্যাক্স দিবে, এই যদি কোশ্চেন আসে, তাহলে বলতে হবে যাদের ট্যাক্সেবল ইনকাম আছে। ট্যাক্সেবল ইনকাম কত, যদি বলে যে ট্যাক্সেবল ইনকামের মিনিমাম কত হলে তাহলে তার ট্যাক্সের আওতায় আসে। আমরা জানি একটা স্ল্যাব আছে, কারোর জন্য 3.5 লাখ টাকা, মানে পুরুষদের জন্য 3.5 লাখ টাকা, আর হচ্ছে মহিলাদের জন্য হচ্ছে 4 লাখ টাকা। এই ট্যাক্সেবল ইনকাম ক্রস করলেই তাকে ট্যাক্স এর আওতায় চলে আসে। কারো যদি 3 লাখ টাকা হয়, মোর্শেদ এখানে ঊর্ধ্বে যারা, রাইট, তাদেরকেও আবার, যারা 4 লাখের সিনিয়র আন্ডারে সিটিজেন, চলে আসে। তাদেরও 4 লাখের আন্ডারে। জি জি জি। তো এক্ষেত্রে সাগর, যেমন আমি যদি একটু বলি, যারা রিটেন মানে যদি হয় পাস করে, ইউজুয়ালি দে উইল বি কম্পিটেন্ট ডেফিনেটলি। দ্যাট মিনস হচ্ছে যে নো ডাউট অ্যাবাউট দেয়ার কম্পিটেন্ট। তো আমি যেটা সাজেস্ট করবো হচ্ছে ভাইভাতে হচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে এমন হয়, কাউকে শুনেছি স্যার, মেজবা ভাই, যে বলে যে হ্যাঁ, বলেন। আপনি একটা গান বলেন, এই টাইপের শুনেছি। কোনো কোশ্চেন করে নাই, আপনি কোথায় আছেন, অমুক জায়গায় কাজ করছি, আচ্ছা বলেন তো আপনি কোনো গান টান জানেন কিনা, বলতেছে আপনি একটা গান বলেন। হ্যাঁ, এই না, টাইপের কোশ্চেন না, এখানে কারোর কারণ ক্ষেত্রে। আছে। আমাদের হ্যাঁ, ট্যাক্স ডিপার্টমেন্টে মানে কিছু তখন এডিশনাল কমিশনার লেভেলের লোক ছিল, তারা নিজেরাই গান গান নিয়ে মানে খুব পপুলার ছিল। তো এই আচ্ছা। লোকগুলো নাকি, তো আমরা পরে শুনছি আর কি, যে ওই লোকগুলোই যারা এটাকে পছন্দ করে বা এটা own করে, তারাই নাকি এই ধরনের প্রশ্ন করছে মাঝে মাঝে, যে আপনি আচ্ছা, এটা গান জানেন কিনা। যাক, তাহলে আমরা তার মানে একটা এখন আর গান আসার কমন সম্ভাবনা নাই। কমন কোশ্চেন গুলো কি ধরনের হয় একটা আইডিয়া পেয়ে গেলাম। আমার যেটা মেজবা ভাইয়ের কথা থেকে এর আগে মনে হচ্ছিল যে উনি ওই যে রুরাল এরিয়াকে বা ডিসেন্ট্রালাইজেশন বাংলাদেশ, এটাকে যদি এনবিআর চেয়ারম্যান ফোকাস করে, তাহলে হয়তো আমরা কোন অঞ্চলের বাসিন্দা এটাও জানতে চাইতে পারে। সো আমরা রাইট। আহ, আমরা মনে হয় যে আমরা যদি ধরেন আমার বাড়ি কুমিল্লায় বা মেজবা ভাইয়ের বাড়ি ফেনীতে, কেউ যদি মানে যেখানেই থাকেন আপনি বর্তমানে, ওইটা না বলে ওইটাই বলেন যে আমি ওখানেই থাকি, কেউ চট্টগ্রামে হ্যাঁ থাকে। হ্যাঁ, না, হ্যাঁ, ডেফিনেটলি যদি সে এলাকার যদি বলে এলাকার যে কথাটাই বলেন, তাহলে মনে হয় এটা আরো মোর ইয়ে হবে আর কি, কনভিনিয়েন্ট হবে যে সেফ, হ্যাঁ হ্যাঁ তখন সেভ হয় আর কি। হ্যাঁ। হ্যাঁ, সো এই যখনই সাকাওয়াত যদি বলে হ্যাঁ, হচ্ছে যে সে আমি কুমিল্লাতে আছি, আপনি কি সিটি হ্যাঁ, কর্পোরেশনে আছেন না আপনি সিটি কর্পোরেশনের বাইরে আছেন, যদি বলে সিটি কর্পোরেশনে আছি, তখনই বলবে যে আচ্ছা বলেন তো সিটি কর্পোরেশন যদি থাকেন, কুমিল্লা সিটি কর্পোরেশনে আপনার ট্যাক্স, মিনিমাম ট্যাক্সটা মিনিমাম কত ট্যাক্স হবে। কত। হ্যাঁ, তখন তখনই স্ল্যাব চলে চেঞ্জ আসবে হয়ে যে যাবে, না, তখন কিন্তু স্ল্যাব চেঞ্জ হয়ে যাবে। তো স্ল্যাব চেঞ্জ বেসিক হয়ে যাবে, রাইট। বেসিক ইনফরমেশন গুলো তো আমাদের একটু জানা থাকলে বেটার। সো আমরা এখানে কয়েকটা ইনফরমেশন একবারে একবারে প্রাইমারি লেভেল, টেল আস অ্যাবাউট ইউর, অলরেডি মোর্শেদ ভাই শেয়ার করছে। হাউ মেনি হেডস অফ ইনকাম আমরা অলরেডি বলে ফেলছি। সেলফ অ্যাসেসমেন্টের ইয়ে কি, মানে আপনার সেকশন কত, এটা সবাই জানে এখন, মানে 180, মানে আগে ছিল 82 BB। সো এগুলো খুব বেসিক কোশ্চেন গুলো আমরা একটু জেনে রাখবো। টিডিএস অ্যাডভান্স ট্যাক্স এর মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, এগুলো একেবারে নর্মাল, যারা অলরেডি পরীক্ষা দিছে তাদের এগুলা সবই জানা। ট্যাক্স এর একটা ব্যাপার আছে, আমরা কিন্তু প্রতি বছরই দেখা যাচ্ছে এক্সটেন্ড করে যাচ্ছি। সো এই ইনফরমেশন গুলো আপনারা একটু জেনে নিন। আমরা মনে হয় যে এই এনাফ। এরপরে আর ডেপথ লেভেলের কোশ্চেন আমরা শেয়ার করব, এগুলো আপনারা যদি এগুলা কভার করে আপনার টাইম থাকে তাইলে শিখেন, সমস্যা নাই। এটা এখন রাইট। ভাইবাতে না লাগলেও পরের আপনার প্র্যাকটিক্যাল লাইফে এর চেয়ে অনেক বেশি ডেপথে আপনাকে ঢুকতে হবে। ঠিক আছে, তো আমাদের এবার হচ্ছে একটু ওই বোর্ড কি চায়, মানে মানে বোর্ড আসলে ওই যে একটু আগে যেটা বলছে ম্যানার, ম্যানার গুলা ইম্পর্টেন্ট। কনসেপ্ট আপনাকে আপনি মুখস্থ করে একটা জিনিস গেলেন, ভুল উত্তর দেওয়ার সম্ভাবনা থাকতে পারে, আপনার কনসেপ্ট ক্লিয়ার না, ওটা নিয়ে বেশি কথা বলার দরকার নাই। কনসেপ্ট ক্লিয়ার না হলে কোনো কিছু নিয়ে কোনো বেশি কথা বলার দরকার নাই। এরপর আপনার কনফিডেন্স চেক করা হইতে পারে, আপনি হয়তো অনেক কিছুই মানে বলতে পারেন কিন্তু কনফিডেন্টলি বলবেন, এটা একটা ব্যাপার যেটা হয়তো মেজবা ভাই আরো ভালো শেয়ার করতে পারবে। কি হ্যাঁ, না, বলেন? ওটা হ্যাঁ, এক্ষেত্রে যেমন সাগর, কনফিডেন্টলি হ্যাঁ বলতে হবে। হ্যাঁ, হ্যাঁ ইথিক্যাল হ্যাঁ, এটাই ইথিক্যাল এটা অ্যাওয়ারনেস, এটা আরেকটা খুবই বিষয় কমন। সাগর, হ্যাঁ, যেমন মানুষ আমার কাছে লেভেলে মনে হয় সবসময় যদি, দেখে। হ্যাঁ, জি জি, যদি কোনো কোশ্চেন না পারে ডিরেক্টলি কনফিডেন্টলি বলতে হবে স্যার এটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, এই ডিরেক্টলি বলতে হবে। মানে ওই জায়গায় হচ্ছে ইয়েস, ভাইভাতে হচ্ছে যে
নিজে মানে কোনো ভয়ের কোনো কারণই নাই। যদি কেউ মনে হয় দেখা যায় ভয় পেলে কি হচ্ছে, তার পারা জিনিসটাও সে বলতে পারবে না। এই জন্য ঘাবড়ানোর কোনো মানেই হয় না। কনফিডেন্ট রাখতেই হবে প্রত্যেককে। দেন হচ্ছে এক দুইটা কোশ্চেন, হয়তো কারোর জন্য চারটা কোশ্চেন, কারোর জন্য একটা দুইটা, এই ধরনের কোশ্চেন করবে, যেটা হয়তো আমরা কিছুক্ষণ পরে আমরা শেয়ার করবো সবার সাথে কি টাইপের কোশ্চেন গুলো আসতে তবে পারে। আমি একটা হিন্টস দেই কিভাবে কনফিডেন্সটা গ্রো করা যায়। আপনাকে রাইট। আপনি অ্যাজ এ ভাইবা বোর্ডের ক্যান্ডিডেট হিসেবে যখন যাবেন, আপনি মানে চিন্তায় মাথায় নিবেন যে এটা না হলে কি হবে, কত মানুষই তো নাই, কত মানুষই তো এই সেগমেন্টে নেই, না হলে কি হবে। তার মানে ইউ আর কনফিডেন্ট। এখন যা বলেন ভাই বলেন, সমস্যা নাই, আমি উত্তর দিব। বা আপনার তখন দেখবেন যে আপনার ভয়টা আর কাজ করছে না, এটা না হলে কি হবে, যাক এর পরেরটা দেখা যাবে না। সো এইটা বললে কি, এটা এটা যদি মাথায় কাজ করে তখন আর এগুলা নিয়ে এত ভয় লাগে না যে ভাই এটা না হলে তো আমার জীবন শেষ। এগুলো এত চিন্তা করার দরকার নেই, কনফিডেন্স কিন্তু এভাবে আসে। আর ইথিক্যাল অ্যাওয়ারনেস নিয়ে একটু যদি মেজবা ভাই, মানে ইথিক্সটা ওখানে কিভাবে শো করা যায়। এখানে আসলে আহ, আমি এটার আগে আরেকটু বলতে চাই, সেটা হচ্ছে ভাইভা বোর্ডে আমরা লয়াররা একজন করে থাকবো সেখানে। আমরা তাদেরকে যে তাৎক্ষণিক যে সাপোর্টটা ওইটা আমরা দিব, এটা আমরা আশ্বস্ত করতে চাই যে আমরা যতটুকু আমাদের পক্ষে সম্ভব, যে একটা স্টুডেন্ট মনে হলো যে সে ভাবে ফেস করতে গিয়ে নিজেকে একটু কোনো একটা প্রশ্ন না পারলে যে একটু হেসিটেট করবে, বা আমরা পরবর্তীতে ভালো স্টুডেন্ট বা মানে তার একাডেমিক সার্টিফিকেট গুলো তাৎক্ষণিক দেখে, তো তখন আমরা একটু হেল্প করব, এবং এটা আমরা নিজেরা নিজেরা আমাদের যে দশজন থাকবে তারা আমরা নিজেরা বসেও একটা কিছু আলাপ আলোচনা হয়েছে বিটিএল এর প্রেসিডেন্ট মহাসচিব সহ। কারণ ওখানে এই ভাইভাতে এই প্রথম আমাদের লয়ারকে রাখার জন্য চেয়ারম্যান সাহেব এগ্রি করছে প্রত্যেক বোর্ডে একজন করে। যেমন আমরা পরীক্ষার সময়ও আমরা এটার সঙ্গে ইনভলভ ছিলাম। তো সেই ক্ষেত্রে এটা নিয়ে মানে খুব বেশি এই মানে ওরিড হওয়ার কিছু নাই, আমরা সাপোর্ট দিব ভাইভা বোর্ডে। থ্যাংক ইউ। আমাদের একটা মানে বোর্ডের কাছে, ও আচ্ছা এখানে একটা ব্যাপার আছে মেবি, ওই যে কিভাবে আপনি যাবেন, আচ্ছা ওইটা নিয়েও আমরা পরবর্তী মানে আপনার ড্রেস আপের ব্যাপার আছে, আমরা শুনবো মেজবা ভাইয়ের কাছ থেকে। আমরা দেখি এর পরের স্লাইডে কি আছে, টিপস ফর সাকসেস। তো এখানে কয়েকটা টিপস আছে, টিপসের অভাব নাই, টিপস আপনার অনেক পাবেন। তো আমরা পাঁচটাকে একটু নিয়ে আসছি আর কি এখানে। যেমন প্র্যাকটিক্যাল ফাইলস এন্ড ক্লায়েন্টের যদি আপনার কাছে কোনো কিছু থাকে, আপনার চাচার ফাইলটা বা আপনার বাবারটা বা আপনার ভাইয়েরটা, কারো যদি থাকে সিনিয়র ভাই, ভাই আপনি কিভাবে করছেন আমাকে একটু বুঝিয়ে দেন, বা এ ধরনের যদি কিছু থাকে তাহলে আপনি একটু জেনে যাবেন। স্টে আপডেটেড অন কারেন্ট ট্যাক্স ইস্যু, যেমন এখন একটা অর্ডিন্যান্স বের হয়েছে, এনবিআর কে দুই ভাগ করে ফেলা হয়েছে, মানে এই ধরনের এই এই অর্ডিন্যান্সের কি কন্টেন্ট ছিল বা এদের উদ্দেশ্য কি, এগুলো একটু জেনে যাওয়া, মানে এগুলো আসতে পারে মানে সমসাময়িক ইস্যুস গুলো নিয়ে আসা। এরপরে আপনার নিজেরা নিজেরা মানে আপনি আপনার সাইডে আরো কেউ তো ভাইবা মানে পরীক্ষা দিছে আইটিবি পরীক্ষা, তারা কয়েকজন মিলে আপনারা একটা মক ভাইবা নিলেন, যে তিনজন বসলেন, আপনি একজন যে আপনি জিজ্ঞেস করলেন উনি উত্তর দিল। সো এইভাবে আমরা কিন্তু প্র্যাকটিস করতে পারি। সো আমি যেই পয়েন্টটাতে আসবো, যেটা মেজবা ভাইয়ের কাছ থেকে জানতে যাবো, ড্রেস প্রফেশনালি, এখানে একটা অপশন আছে আমাদের কাছে। সো এইটা মিন কি, মানে এটা কিভাবে আমরা ম্যানেজ করব। এইটা আসলে সাধারণত সাদা শার্ট, যদি কোট পরে কালো কোট, টাই যে কোনো কালারের টাই পরতে পারে, এতে কোনো সমস্যা নেই। তো যদি কোট নাও পরে সাদা শার্ট এবং একটু ভালো টাই পরে সুন্দরভাবে যাওয়া, এইটুকুই, ড্রেস কোড এইটুকুই। হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যালো। মেজবা ভাই, হ্যাঁ এখন আপনাকে শুনতে পাইছি এতক্ষণ আমরা, আমি মিউট হ্যাঁ, ছিলাম। So, আরেকটা ব্যাপার হচ্ছে যে বি অনেস্ট, ডোন্ট ব্লাফ ইফ ইউ ডোন্ট নো সামথিং, মানে আপনি জানেন না, আপনি খুব জানেন এটা প্রমাণ করার কোনো দরকার নাই, কারণ ওখানে যারা বসে একদমই। আছে, হ্যাঁ ওখানে যারা বসে আছে তারা আপনার চেয়ে 1000 গুণ বেশি জানে। সো এমন ভাবে অ্যাক্ট করার দরকার নেই আমি অনেক কিছু জানি। সো এইটা থেকে আপনারা বিরত থাকবেন। আমার মনে হচ্ছে যে এই
টিপস গুলো যদি আপনি মাথায় রাখেন আপনি সাকসেস নিশ্চিত। কি বলেন মেজবা ভাই? হ্যাঁ, অবশ্যই এখানে যা প্রশ্ন করে অতিরিক্ত কোনো কিছু বলার প্রয়োজন নেই। জাস্ট প্রশ্ন করলে আনসারটা দেয় কাজ। কারণ অতিরিক্ত উপস্থাপন করতে গিয়ে স্যাররা আবার অনেক সময় ওভার কনফিডেন্ট মনে করে বা অন্যভাবে নিতে পারে। তো সো এটা জাস্ট প্রশ্ন করলে আনসার করে জাস্ট চলে আসবে সালাম দিয়ে। এবং বি অনেস্ট যে আপনি জানেন না, স্যার এটা তোমার জানা নাই। সো এক্স্যাক্টলি। এটুক এনাফ, মানে আর হ্যাঁ, আর enough, বেশি দরকার নেই। হ্যাঁ। দরকার নেই জানিস। ও, মক ভাইবা আমরা যেটা বলছিলাম যে আপনি আরেকজন গ্রুপ ক্রিয়েট করতে পারেন, দুই তিনজনে মিলে একটা মক ভাইবা আপনারা নিজেরা নিতে পারেন। সো এখানে অলরেডি তো আপনাদের একটা এখানে যেহেতু সেশন হয়েই গেছে, তো আপনার একটা আইডিয়া চলে আসছে, এখন গ্রুপ করে নেন। মক আপনারা নিজেরা নিজেরা একটা ভাইবা করে নেন, নিজেরা কোশ্চেন করবেন, নিজেরা আনসার দিবেন। আমরা যে কোশ্চেন গুলো শেয়ার করব সেগুলোর আপনারা আনসার দিয়েন, মানে নিজেরা নিজেরা এগুলো নিয়ে আলোচনা করবেন। ভালো ড্রেস আপ রেডি রাখবেন, এই তো। কি কি আরেকটা আনতে বিষয় হবে? সাখাওয়াত, ভাই। সাখাওয়াত এখানে যেমন হচ্ছে যে সাখাওয়াত, আমাদের এখানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হয়েছে, হ্যাঁ। এটা একটা আচ্ছা। বড় একটা প্ল্যাটফর্ম, আপনারা যারা আছেন তা আপনারা চাইলে এখানেই আপনারা হয়তো রেজাল্টের পর নিজেরাই একটা মক বাইবার অ্যারেঞ্জ করতে পারেন, হ্যাঁ। হুম। ইজিলি এটা যে করা যায়। তো এই এই প্ল্যাটফর্মটা আপনাদেরকে আশা করি আপনারা সবসময় এটা কাজ করবে, আপনাদের সাপোর্ট দিবে এই প্ল্যাটফর্মটা আপনাদেরকে। হুম। তো আহ, এরপর হচ্ছে আমরা কি কি নিয়ে আসতে হবে, মানে এটা একটা কমন কোশ্চেন, এটা আমরা এটা আমাদের এই প্রিপারেশনের মধ্যেই পড়ে। সো একজন ক্যান্ডিডেট সে যখন ভাইবা ফেস করতে যাবে তার কি কি সাথে নিতে হয়, এটা যদি মেজবা ভাই একটু শেয়ার করতেন। নেওয়া সময় তার তো সাথে একটা পেন থাকা উচিত, এবং সাথে হুম। একটা দুই একটা পেজও থাকতে পারে। আর হচ্ছে তার এডমিট কার্ডটা, তার যে এডমিট কার্ডটা যেটা ভাইভা ফেস করার জন্য তার যে কার্ডটা পাশ করার পরে তো তাকে একটা ভাইভা ফেস করার জন্য একটা কার্ড পাঠায়। তা ওইটা তো অবশ্যই নিতে হবে। আর তার পাশাপাশি আমি তার আগে একটা প্রশ্ন আসছিল স্বাগত, বলছিল যে ইয়েটা, যে এখন যে একটা গভর্নমেন্ট এনবিআর বিলুপ্তির জন্য যে একটা অধ্যাদেশ জারি হয়েছে, হুম। এইটা আমি একটু বলতে ভুলে গেছি। সেটা হচ্ছে যে এখন কিন্তু এনবিআর বিলুপ্ত। ওই যে অধ্যাদেশ যদি বাতিল না হয়, যেটার জন্য দেশব্যাপী আন্দোলন করছে এই ট্যাক্স ডিপার্টমেন্টের লোকজন, সেখানে কিন্তু এখন এনবিআর আর নেই। এখন হচ্ছে ব্যবস্থাপনা নীতি, আর এটা হচ্ছে রাজস্ব, রাজস্ব ব্যবস্থাপনা আর হচ্ছে ম্যানেজমেন্ট। ব্যবস্থাপনা হ্যাঁ, নীতি, হ্যাঁ। হ্যাঁ, একটা ম্যানেজমেন্ট একটা ম্যানেজমেন্ট, একটা পলিসি, পলিসি। পলিসি পলিসি। একজন নির্ধারণ করবে, আরেকজন ম্যানেজ করবে এবং হ্যাঁ, ট্যাক্স রেভিনিউ কালেক্ট করবে। হ্যাঁ। ওই যে ট্যাক্স ম্যানেজমেন্ট যেটা ওটাই রেভিনিউ কালেকশন করবে, আর নীতিটা কিভাবে ট্যাক্স ডিপার্টমেন্টে চলবে ওই নীতিটা নীতির আন্ডারে থাকবে। সেইখানে হুম। প্রবলেমটা কোথায়? হুম। সেটা হচ্ছে যে এখানে গভর্নমেন্টের যে এখন ট্যাক্স ট্যাক্স ক্যাডার এবং কাস্টমস ক্যাডার, তারা যে এনবিআর এর বিলুপ্তির বিরুদ্ধে আন্দোলন করছে, সেটা কেন? সেটা হচ্ছে ট্যাক্স ডিপার্টমেন্ট এবং কাস্টমস ক্যাডার যারা, তারা চাচ্ছে এই যে ব্যবস্থাপনা এবং ইয়েতে নীতিতে যারা ট্যাক্স ডিপার্টমেন্টের, সেটা কাস্টমস হোক আর ইনকাম ট্যাক্স হোক, এটার যারা এক্সপিরিয়েন্স, বিগত দিনে 20-25 বছর যারা এটার মধ্যে এক্সপিরিয়েন্স, যারা দীর্ঘদিন কাজ করছে, তাদেরকে নেওয়া হোক। গভর্নমেন্ট বলছে না, যারা এখানে কাজ করবে তাদেরকে দিয়ে ব্যবস্থাপনা নীতি হইলে তারা তাদের মতো সুবিধা করে নীতি প্রণয়ন করবে। আর যারা যদি বাইরে থেকে অর্থনীতিবিদ হতে পারে, প্রফেশনাল হতে পারে, বা একজন সচিব হতে পারে, যে তাদের থেকে একজনকে সচিব লেভেলে একজনকে দায়িত্ব দেওয়া হবে। তো যারা ট্যাক্স ডিপার্টমেন্টে, তারা বলে যে তাহলে আমরা যে এই 25 বছর এখানে এত ট্রেনিং, দীর্ঘদিনের আমাদের অভিজ্ঞতা, আমাদের যে কাজের যে শ্রম, তাহলে আমরা উম, এই যে অত বছরের এটা কি তাহলে বৃথা যাবে? তাহলে বাইরের একজন লোক এসে সেটা কিভাবে, এই নীতি সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নেই, তার কোনো কাজের এক্সপিরিয়েন্স নেই, তো তাহলে সে কিভাবে নীতি প্রণয়ন করবে? এই অধ্যাদেশটা নিয়ে আসলে কমপ্লিটটা ওখানে। যাক, মানে এটা আসলে এটা আমাদের এই প্ল্যাটফর্মে আসলে ডিসকাশনের ইস্যু না, অনেক না, কাহিনী আছে যদি অধ্যাদেশ নিয়ে এখানে। আসে ইন্টারেস্ট সেখানে, হ্যাঁ। So, ইন্টারেস্টের ইস্যু, যে কোন পক্ষ
এখানে ওই প্রশাসন ক্যাডারের লোকদেরও ইনভলভ করা হইতো আর কি, নীতি নীতি ডিপার্টমেন্টে। সে- সো সেটা এইগুলো নিয়ে ওনাদের আসলে অনেক এই 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 ইয়েটা অধ্যাদেশটার জন্যই কিন্তু রেজাল্টটা হচ্ছে না। এটা আন্দোলনের পর এখন ট্যাক্স এবং কাস্টমস দুইটাতে কিন্তু কাজ একদম স্থবির। এটা সম্ভাব্য, মেজবা ভাই, সম্ভাব্য টাইম কি জানা আছে? ঈদের পরে পর পর কি দিবে এটা রেজাল্টটা? তো গত 7 তারিখে খাতা কাটার জন্য আমাদের একাডেমিতে আমাদেরকে দাওয়াত দিছে। বাট তখন থেকে একটা খসড়া অধ্যাদেশ হয়েছে। ওই প্রবলেম থেকে আজও এটা সমাধান হয়নি। তো এটা সমাধান না হলে মনে হয় না আইটিভির খাতাটা দেখবে। কারণ একদম আচ্ছা। ট্যাক্স ডিপার্টমেন্টে এখন একদম টোটালি কাজ বন্ধ। ছোটখাটো কিছু কাজ হয়, তাও 5টার পরে বা 5টার শেষের দিকে অফিসাররা এই আন্দোলন টান্দোলন করে গিয়ে ওই কলম সার্কেলে বিরতি গিয়ে চলতেছে না টোটালি। কাজ করছে। হ্যাঁ, কর্মবিরতি চলছে। আমার কয়েকটা ক্লায়েন্ট নিয়ে আমি ঝামেলার মধ্যে পড়ছি। আচ্ছা, তারপরে আমরা যেটা একটা জিনিস আমাদের একটু মানে এনশিওর করা ভালো, যে গুড স্লিপ বিফোর দ্য ডে। এটা কিন্তু আমি যে সিএ পড়ছি, আমার একটা স্ট্র্যাটেজি ছিল, আমি পড়া এবং ঘুম দুইটাকে সমান গুরুত্ব দিতাম। কারণ আমার ব্রেন যদি কুল থাকে, আমি কিন্তু 10 মিনিটে 2 ঘন্টার পড়া পড়ে ফেলতে পারি, মানে এই টাইপের একটা ইয়ে ছিল। আর আপনি যদি ভালো একটা ঘুম দিয়ে আপনি পরের দিন সুন্দরভাবে ফিটফাট হয়ে আপনি ভাইবা ফেস করতে যান, আমার মনে হয় যে কোনো কিছুতে আপনার আটকাবে না। তো এইটা আমাদের মনে হয় একটু ইয়ে থাকতে পারে, আর পজিটিভ মাইন্ডসেট। আমরা আহ, যতই ক্রিটিক্যাল থিঙ্কিং করি বা নেগেটিভ থিঙ্কিং করি, কিন্তু প্রেজেন্টেশনে অলওয়েজ পজিটিভ। প্রেজেন্টেশনে কখনো কেউ নেগেটিভ হবেন না। আপনার ভিতরে অনেক কিছু চিন্তা আসতে পারে, এটা মনে হয় চুরি করতে পারে, এটা উল্টাপাল্টা বলতেছে কেন, আপনাকে স্ট্রেসে ফালানোর জন্য অনেকে অনেক কথা বলতে পারে। আপনি বিনয়ের সহিত পজিটিভলি এক্সপ্রেস করবেন, দেখবেন যে ভাইবা পাস। কি বলেন মেজবা ভাই? হ্যাঁ, না, এক্স্যাক্টলি এটাই হলো আসল মন্ত্র আর কি। রাইট। নেক্সট নেক্সট স্লাইড আমরা দেখি। ফাইনাল মোটিভেশন, দিস ইজ নট এক্সাম, ইটস এন প্রফেশনাল মাইলস্টোন। কয়েকটা উক্তি আর কি। বিলিভ ইন ইউর প্রিপারেশন অ্যান্ড প্রেজেন্ট ইউর সেলফ অ্যাজ কনফিডেন্ট, উই আর হেয়ার টু গাইড ইউ, ইউ হ্যাভ অলরেডি কাম এ লং। মানে আপনি অনেক দূর চলে আসছেন। এই যে আইটিপি, আমি ক্লাস মানে আইটিপি ট্রেনিংও দিয়েছিলাম, 10 এর। অনেক সিরিয়াস, মানে যারা আইটিপি পরীক্ষা দিছে আমি দেখলাম যে অনেক ক্ষেত্রে আমরা তো আসলে থিওরিতে মানে এখনো ওই আন্দাজ করে ওই থিওরিতে ঢুকে, কিন্তু ওদের অনেকটা মুখস্থ, মানে অনেক সেকশন মুখস্থ ছিল। দেখে অনেক, মানে আপনি এই পর্যন্ত আসতে পারছেন আর মাত্র একটা ভাইবা, নাথিং। আমার মনে হচ্ছে যে এটা ইজিলি আপনি সাকসেস হয়ে যেতে পারবেন। সো রাইট। ফাইনাল কনক্লুশনে যদি ইয়ে আহ মেজবা ভাই কিছু শেয়ার করতে চান? না, এটা নিয়ে মানে ওরিড হওয়ার কিছু নেই। হুম। প্রশ্ন সহজ হয়েছে, অনেকেই পাশ করবে। আর আমি তো বিলিভ করি সিএ প্রফেশনে যারা আছে তারা ম্যাক্সিমামই পাশ করবে। কারণ প্রশ্নটা ইখতিয়ার উদ্দিন মামুন স্যার করছে। তো উনি কিন্তু খুবই ক্রিটিক্যাল লোক, এবং উনি বুয়েটের স্টুডেন্ট এবং খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। সে যদি আসলে খুব ডিপলি প্রশ্ন করতো, আমার মনে হয় স্টুডেন্টদের খুবই কান্নাকাটি হইতো। তো আমরা এটা জানলাম নিচের লেভেলে। বললো যে ইতিহাদ মাহমুদ স্যারকে প্রশ্ন করতে দেওয়া হয়েছে। তো উনি তো প্রশ্ন করলে আহ, খুবই ঝামেলা হবে, আপনারা একটু চেয়ারম্যান সাহেবের সঙ্গে কথা বলেন। তখন আমরা ঢাকা ট্যাক্স বার এবং বিটিএল এ গিয়ে চেয়ারম্যান সাহেবের সঙ্গে কথা বলি। পরে ওনাকে ডাকছে, ডাকার পর বলছে যে আমরা তো বেশি আইটিপি চাই। তো সেই ক্ষেত্রে আপনি প্রশ্নটা যদি যেভাবে আপনি যে লেভেলের ওই মানসিকতায় করেন, তাহলে তো আমার স্টুডেন্টদের অবস্থা উম, খারাপই হবে। তো বলে যে আপনারা কিভাবে চান। তো আমরা আমাদের এটা উপস্থাপন করলাম, আমি বেশি সংখ্যক আইটিপি চাই যাতে প্রশ্নটা ইজি হয়। এবং ওই পরবর্তীতে আমাদের, উনি তো খুবই অন্য টাইপের মানুষ। তো আমাদেরকে তখন তৎক্ষণাৎ খুব মানে কেমন যেন হয়ে আছে। পরে আমরা ভাবলাম যে খাইছে আমাদেরকে আবার কি না কি বলে। ওনার রুমে নিয়ে গেল, নিয়ে যায় পরে বলছে সত্যি কথা বলেন আপনারা কি চান। তখন যে আমরা আসলে আপনারা তো স্যালারি দিবেন না, আমরা 17 বছরে কাউকে চাকরিও দিতে পারিনি। আপনারা পারছেন কিনা বলে, না পারেনি, তাহলে আপনারা যাতে ওরা
এটা প্রফেশনাল সার্টিফিকেট যদি পায় তাহলে তারা তো প্রফেশন করে চলতে পারবে। সো আপনারা এই সুযোগটা কেন দিবেন না? চাকরি তো দিতে পারেন নাই। তো তখন উনি একটু নরম হলো, পরে বলে যাচ্ছে ঠিক আছে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো ইজি যাতে আমাকে পাশ করে। তো ভাইভাও খুব এটা ওরিড হওয়ার কিছু নাই। ভাইভাও খুব বেশি ইয়া হবে না, আমরা থাকবো। আর যারা এখানে শুনছেন তাদেরকে আমি আশ্বস্ত করতে চাই, ভাইবার আগে যদি সম্ভব হয় ঢাকা ট্যাক্সিস বারে আসেন, আমি জেনারেল সেক্রেটারি হিসেবে আছি, আপনাদেরকে সহযোগিতা করব। আর যতটুকু আমরাও একটা ট্রেনিং সেশন করব ট্যাক্স বারের পক্ষ থেকে, যদি সম্ভব হয় অংশগ্রহণ করবেন। সবার জন্য শুভকামনা রইল। যাক, আমরা আলটিমেটলি আমাদের লাস্ট হরিজনে চলে আসছি অ্যাজ ইউজুয়াল, আমাদের কোশ্চেন সেশন। সো কোশ্চেন সেশনটা আমি মনে করি যে এখানে যারা অ্যাডমিন আছেন তারা একটু যদি হ্যান্ডেল করেন, সাখাওয়াত, বিকজ এখানে আমরা হ্যান্ড রেজিং নিয়ে যাব। সাখাওয়াত, আর হ্যাঁ, আমরা কি ওই যে আমরা একটা স্লাইড করেছিলাম যে কিছু কোশ্চেন ওদের সাথে একটু শেয়ার করবো কিনা ডিসকাশন, যে প্রায় 50+ কোশ্চেন আছে আমাদের, হ্যাঁ, কোশ্চেন প্লাস আনসার, ওইটা ওই ওইটা সেশনটা কি নিয়ে কি? হ্যাঁ, গ্রুপে দিয়ে দিলে মনে হয় ওইটা ভালো হবে। আর এমনিতে এখন আমরা প্র্যাকটিক্যাল কোশ্চেন যারা যদি কেউ করতে চায় তাহলে হ্যান্ড রেজ করলে আমরা মনে হয় ওইটার উত্তর দিই, যেহেতু মেজবা ভাই আছে। কারণ ওইটা তো আপনার হচ্ছে স্ট্রাকচার্ড ফ্রম দা মানে ল। সো ওই কোশ্চেন গুলো হুম। আমরা কি গ্রুপে শেয়ার করে দিলে ওরা আনসার কোশ্চেন তো একসাথেই পাবে, পরে স্টাডি করে নিতে পারবে আমার মনে হয়, নাকি? হুম, এটা একটা ইয়ে করা যায়। আরেকটা হচ্ছে কুইকলি যদি আমরা 20 মিনিট কোশ্চেন আনসারটা একটু রিভিউ করে দেই, তাহলে ভালো হবে কিনা, সবার একটু মতামত নিব কিনা? আহ, আমার মনে হয় ভাইয়া একটু যদি স্যার রিপিট ভালো করে হবে স্যার। যাইতেন এটা ভালো ভালো হইতো। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে ওই যে আপনি যে ইয়েটা আমাকে শেয়ার করেছেন না, হুম হুম হুম। পিডিএফটা, ওইটাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইটা আমি শেয়ার করে দিচ্ছি আবার, হ্যাঁ। এটা না? রাইট। দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, অথবা প্রথম বলেন। আপনি স্ক্রিন শেয়ার দিলে আমি ইয়ে করতে পারি, বা কিভাবে করা যায়? আপনি কি স্ক্রিন শেয়ার করতে পারবেন? আপনার কি ল্যাপটপে আছেন? হ্যাঁ, ল্যাপটপে আছে। তাহলে আপনারটা থেকে করেন, এটা নিয়ে আপনি ডিসকাস করেন। হ্যাঁ, আমি তাহলে স্টপ করে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। মোর্শেদ এই আমাকে কি একটু মোর্শেদ আমাকে কি একটু ছুটি দেওয়া যায়? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, তাহলে মেজো ভাই। আমার মনে হয় যে, আচ্ছা দাঁড়ান, মাসুদ আমি ভাই, কেন মোর্শেদ ভাই কেন একটু বলছি, ওয়েট। আমি একটু বলি। সেটা হচ্ছে ওই যে হ্যাঁ, আমাদের এনবিএর এর প্রবলেমটা নিয়ে আমরা আগামী দিন 12টার সময় ওই এটা একটা বলেন গ্রুপ, বলেন। আমরা আমরা সিনিয়ররা সহ একটা একটা মিটিং আছে এনবিএর এ 12টার সময়। ওই স্যারেরা ফোন করছে, আমি বারবার কেটে দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। না, আমি আমাকে আচ্ছা একটু আচ্ছা। চাচ্ছিলাম যে 5 মিনিটস এর যদি একটা টাইম আপনি দিতে পারতেন, তাহলে আমরা একটু প্র্যাকটিক্যাল কোশ্চেন যদি কেউ করতে চায় তাদের হ্যাঁ একটু ঠিক আছে, দুই তিনটা আচ্ছা ঠিক আছে, দুই 5 মিনিট ঠিক দুই আছে। তিনটা একটু কোশ্চেন নিয়ে নেই ঠিক আছে, আপনাদের থ্যাংক মধ্য ইউ। থেকে, অডিয়েন্স থেকে। আমরা ওইটাতে যাব মোর্শেদ ভাইয়ের ডিসকাশনে। বিফোর দ্যাট আপনারা যদি কেউ কোশ্চেন করতে চান তাহলে আমরা 5 মিনিটস দুই তিনটা কোশ্চেনের আনসার দিব, হ্যাঁ। অসুবিধা নেই ভাই, অসুবিধা নেই। আপনারা একটু হ্যান্ড রেজ করেন যারা কোশ্চেন করতে চান। আচ্ছা, ডিরেক্টলি কোশ্চেনটা করলেই হবে। আমার তো মনে হয় সবাই সব বুঝছে, কোশ্চেন নাই কোনো। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম। স্যার। আচ্ছা, হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার, আসসালাম। স্যার আমরা আমি যারা আচ্ছা, ল আপনারা একটু ফার্মে। হ্যান্ড রেজ করলে বেটার, কারণ দুই তিনজন একসাথে কোশ্চেন করলে তো বুঝবো না। আপনি কে জানি নুমান ইবনে ইসমাইল, উনি বোধহয় আগে কোশ্চেন করতে চেয়েছিল, আমরা ওনাকে আচ্ছা, একটা হ্যাঁ, সুযোগ তাহলে দিই। আপনি বলেন, নোমান ইবনে ইসমাইল, হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার, ধন্যবাদ স্যার আমাকে সুযোগ দেওয়ার জন্য। স্যার, যে আসলে কখনোই কোনো রিটার্ন আসলে সাবমিট করে নাই বা এই সম্পর্কে যা শুনছে এবং এই পড়াশোনা করে এই পরীক্ষাটাতে পার্টিসিপেট করছে আর কি, সে কিভাবে আসলে একটা মানে শুরু করতে পারে রিটার্ন দাখিল প্র্যাকটিসটা?
মোর্শেদ, আমি বলবো। হ্যাঁ বলেন বলেন, জি ইয়া জি। ভাই, মেজবা ভাই বলেন। হ্যাঁ, এইখানে প্রথমে আপনি আপনার যে ট্যাক্স প্র্যাকটিস করে এরকম একজন থেকে একটু হেল্প নেবেন। আর জাতীয় রাজস্ব বোর্ডের সামনে ট্যাক্স রিটার্ন ফর্ম বিক্রি হয়। আর যিনি ট্যাক্স প্র্যাকটিস করে তার অনলাইনে রিটার্ন আছে। এখন অনেকগুলো স্যালারি, যেমন ব্যাংক, তারপরে আপনার ইউনিলিভার, এরকম অনেকগুলো প্রতিষ্ঠান আছে যেগুলো আপনার বাধ্যতামূলক ভাবে অনলাইনে রিটার্ন দিতে হয়। তো সেই ক্ষেত্রে অনলাইন রিটার্নটা, নেক্সট যে রিটার্ন টাইম আসছে, রিটার্নটা কিন্তু অনলাইনে হবে। তাহলে আপনাকে অনলাইন রিটার্ন সম্বন্ধে বলতে পারে। এই জন্য একজন ট্যাক্স প্র্যাকটিস করে এই ধরনের একজন থেকে একটু হেল্প নেবেন। তা না হলে আপনি তা না হলে আপনি এই যে ট্যাক্স রিটার্নটা কিভাবে ফিল আপ করবেন, এটা তো নিজে নিজে প্রথমে সমস্যা হবে। আমি সাজেস্ট করি যে যে ট্যাক্স প্র্যাকটিস করে এরকম একজনের কাছ থেকে হেল্প নেবেন। ধন্যবাদ মেজবা ভাইকে, আপনি মনে হয় আপনার কোশ্চেন ধন্যবাদ আনসার স্যার। পেয়ে গেছেন। সো জি স্যার, আমরা ধন্যবাদ স্যার। নেক্সট কোশ্চেন কে করবেন? আসসালামু আপনি আলাইকুম যিনি, স্যার। হ্যাঁ, নাজমুল হাসান চৌধুরী, হ্যাঁ আপনি বলেন। আসসালামু আলাইকুম। আমাদের মেজবাহ স্যারের কাছে একটা প্রশ্ন ছিল। কি বলেন? সেটা হচ্ছে, আমরাও যদি ভাইভাতে পাস করি, তারপর আমাদের ট্যাক্স বার অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ নিতে হয়। এখন আমরা যদি সাপোজ ঢাকা থেকে মেম্বারশিপ নিলাম, তাহলে কি আমি প্র্যাকটিস কুমিল্লাতে করতে পারবো, অথবা আমার জেলাতে আমি প্র্যাকটিস করতে পারবো, নাকি ঢাকাতেই প্র্যাকটিস হ্যাঁ, করতে হবে? না, সব জায়গায় সারা বাংলাদেশে প্র্যাকটিস করতে পারবেন। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। আর আমরা মনে হয় একটা কোশ্চেন নেই হিমেল সাহেবের কাছ থেকে, তারপর আমরা মেজবা ভাইকে ছুটি দিব ইনশাল্লাহ। এরপর মোর্শেদ ভাই ডিসকাশন করে কনক্লুড করে ফেলবে, হ্যাঁ। স্যার কেমন আছেন? সালাম, হ্যাঁ ভালো, আপনি বলেন। আলহামদুলিল্লাহ। স্যার আপনার সাথে এমনিতে বা আমার অফিস ট্যাক্স বারের সাথেই কখন গেলে দেখা বা ইয়ে হতে পারে আর কি, কারণ আমি এমনিতে নর্মালি ট্যাক্স আপনি প্র্যাকটিস করি। নর্মালি আমাকে দুপুরের পর থেকে, জোহর নামাজের পর থেকে বিকাল একদম সন্ধ্যা পর্যন্ত পাবেন। আচ্ছা জি, থ্যাংক ইউ। আর স্যার আপনার কন্ট্যাক্ট নাম্বারটা যদি আমরা গ্রুপে যদি কেউ শেয়ার করতে পারে সেক্ষেত্রে একটু আরো ভালো হয়। আছে, ওই সাখাওয়াতের কাছে, মোর্শেদের কাছে, দুজনের কাছে আছে। ওনার থেকে নিয়ে নিন, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যে আর আমি ট্যাক্সবারে থাকি সবসময়, জোহরের পর থেকে একদম সন্ধ্যা পর্যন্ত থাকি, যে সবসময় আমরা সকালে থাকতে পারি না, যেহেতু চেম্বার সকাল দিকে চেম্বার করে তারপর একটু যেতে হয়। তো বিকালে থাকি, সবসময় আপনার জন্য দরজা খোলা থাকবে ট্যাক্সবারের। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ধন্যবাদ, ধন্যবাদ মেজবা ভাইকে। আমরা এখন মনে হয় ছেড়ে দিতে পারি। আমরা একটু কোশ্চেন সেশনে চলে যাব, আমাকেও একটু ছুটি দিতে হবে। আমার এই পরের সেশনটা, কোশ্চেন আনসার সেশনটা আমাদের মোর্শেদ ভাই কন্ডাক্ট করবে আমার মনে হচ্ছে। যেহেতু 10টা 7 বাজে, আমরা হার্ডলি 15 to 20 মিনিটস ওইটা নিয়ে একটু ডিসকাশন করতে পারি। সো মোর্শেদ ভাই প্লিজ, আমিও চলে যাই। আর সাগর, একটু একটু হুম, আমি হ্যাঁ, একটু মোর্শেদ, তাহলে বিদায় হ্যাঁ, নিলাম। মেজবা ভাই, জি, হ্যাঁ, ইনশাল্লাহ দেখা হবে। ওকে, ওকে, থ্যাংক ইউ, দেখা হবে। আহ হ্যাঁ, সাখাওয়াত, আল্লাহ জি জি। হাফেজ। হ্যাঁ জি জি, থ্যাংক ইউ আল্লাহ হাফেজ। মেজবা ভাই, থ্যাংক ইউ আপনাকে, হ্যাঁ, হ্যাঁ। ওকে, ওকে। সাগর, একটু আমি ডকুমেন্টস একটু প্রেজেন্টেশনের জন্য ট্রাই করতেছি। হুম হুম, শেয়ার যান, শেয়ারে যে ইয়ে করে নেন। স্যার, সিএ কুমিল্লা কমিউনিটিতে কি যে কেউ চাইলে জয়েন করতে পারবে? আপনি কি সিএ প্রফেশনাল, মানে কোনো ফার্মে বা জি কোথাও স্যার, আছেন? আমি বর্তমানে আর্টিকেল স্টুডেন্ট হিসেবে কে এম হাসান এন্ড কোম্পানিতে আছি। স্যার হাবেই আছেন? আহ, আপনি মানে আপনি কুমিল্লার না, তাই তো? জি স্যার, মানে আমি কুমিল্লার না, আমার বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জে। আচ্ছা, সমস্যা নেই, আমরা একটা প্ল্যান করব। আমাদের স্ট্যান্ডিং কমিটিতে যারা আছে, আমরা যেহেতু অ্যাডভাইজারি কমিটিতে আছি, ওরা স্ট্যান্ডিং কমিটির ওরা ডিসিশন নিবে যে আপনারা টোটাল বাংলাদেশ মিলে একটা কিছু করেন।
এরকম পার্টিসিপেটিভ, মানে যেটা সবার কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য। সো জি এটা স্যার, যেখান সেটা থেকে ভালো হতো। হোক সমস্যা নাই, আমরা ওইটাতে সবাইকে এঙ্গেজ করে নেবো ইনশাআল্লাহ। স্যার আমি একটা স্ট্যান্ডিং কোশ্চেন ছিল কমিটির স্যার। প্রেসিডেন্টকে বলবো আপনি একটু স্টেপ নেন। হ্যাঁ, স্যার আসসালামু স্যার। ফরহাদ, ফরহাদ বলেন। হ্যাঁ, স্যার, যারা আমাদের মানে কুমিল্লা বাড়ি প্লাস প্রফেশনাল স্যার, আমরা তো অ্যাড দিতে পারি। জি জি, হ্যাঁ হ্যাঁ, সবাই সবাই। আহ, জি স্যার। ওকে, ওই মোর্শেদ ভাই কি রেডি হয়েছে? হ্যাঁ প্রেজেন্টেশন। স্বাগত, আমি ঠিক আছে। সৃজন আছেন? জি সৃজন, ভাই, আমি আছি ভাই। আমার প্রেজেন্টেশন দেখাতে পারছি না, আমি আপনার স্ক্রিনে শেয়ার করি যেহেতু স্বাগত বের হয়ে যাচ্ছে। দেন আপনি শুধু জাস্ট এটা ইয়ে করে শেয়ার করেন, আমি বলতে থাকি, হ্যাঁ। ঠিক আছে ভাই। সেজনের কাছে তো আছে না? আপনি পিসি থ্রুতে জি জয়েন করেছেন নাকি? জি, আমি পিসি থ্রুতে জয়েন করেছি। দেখেন তো, হোয়াটসঅ্যাপ আমি দিয়েছি। স্বাগত, ঠিক আছে। ওকে, ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সবাইকে, আপনারা ধৈর্য ধরে এতক্ষণ ছিলেন। আহ দোয়া করবেন সবাই সবার জন্য। আমি লিভ নিলাম। থ্যাংক ইউ। আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ শফাত ভাই। আল্লাহ হাফেজ স্বাগত। আচ্ছা, আমরা এই পর্যায়ে আপনি সিজনে ট্রাই করেন, আমি ইন দ্য মিন টাইম একটু কথা বলি। আমরা এই পর্যায়ে চেষ্টা করবো হচ্ছে যে কি ধরনের কোশ্চেন গুলো আছে, মানে আসে, হ্যাঁ। তো এখানে হচ্ছে যে ভয়ের তো কিছুই নেই। আপনারা সবাই দেখছেন স্ক্রিনটা। প্রথমত, যদি এই ধরনের কোশ্চেন করে আপনাকে ইথিক্যাল রিলেটেড কোশ্চেন করে, সে আপনাকে বললো যে আচ্ছা, আপনি তো ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার হবেন, বলুন তো। আপনার কাছে একজন আসলো, এসে বললো যে আপনার 1 লাখ টাকা, 1 লাখ টাকা আপনাকে বললো যে আপনি যেহেতু ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার, আমাকে একটু হেল্প করেন, আপনি আমাকে ট্যাক্সটা কমিয়ে দিবেন, বিনিময়ে আপনাকে আমি 10,000 টাকা দেবো। এই ধরনের কোশ্চেন কিন্তু করতে পারে, হ্যাঁ। আপনার ইথিকের গ্রাউন্ডের বিবেচনায় এই ধরনের কোশ্চেন করতে পারে। এই ক্ষেত্রে আপনারা কি আনসার দিবেন? মানে কেউ একজন আপনার কাছে আসলো, এসে বলল যে আমার ট্যাক্স, কোন একজন লয়ার বলছে যে 1 লাখ টাকা ট্যাক্স আসে, আমি ওনার কথা ইয়ে করি নাই, এগ্রি করি নাই, এখন আপনার কাছে আসছি, আমার এই 1 লক্ষ টাকা যেন ট্যাক্সটা না আসে, আর এর বিনিময়ে আমি আপনাকে একটা 10% একটা অ্যামাউন্ট ব্যাক করবো। দ্যাট মিনস হচ্ছে যে ওনার জন্য 90,000 সেভ হবে, আর আপনার বেনিফিট হবে 10,000। এই ক্ষেত্রে আপনারা কি ধরনের আনসার দিবেন? যদি বলেন যে স্যার ঠিক আছে, তাহলে ওনাকে কিছু পরামর্শ দেবো কিভাবে ট্যাক্স অ্যাভয়েড করা যায়, তাহলে কিন্তু গন। দ্যাট মিনস হচ্ছে যে আপনার ইথিক্যাল গ্রাউন্ডে আপনি হেরে যাবেন। বলবো যে স্যার অবশ্যই ডেফিনেটলি ওনাকে আগে চিন্তা ভাবনা করবো যে 1 লক্ষ টাকা ডেফিনেটলি আসে কিনা। যদি এমন হয় যে 1 লক্ষ টাকা চলে আসছে ওনার ট্যাক্স, বাট কোনো অ্যাভয়েড করার কোনো অপশনই নেই, ডেফিনেটলি ওনাকে আমি সাজেস্ট করবো যে না, আপনি আমাকে ট্যাক্সটা অবশ্যই দিতে হবে, কাজের বিনিময়ে আপনি আমাকে কনসালটেন্সি ফি দিবেন। বাট আপনার এই 1 লক্ষ টাকা ট্যাক্স আছে, এটা তো হাইড করার কোনো অপশন নেই, আমি এই কাজটা, আনইথিক্যাল কাজটা করতে পারবো না। এই ধরনের আনসার গুলো দিবেন। সৃজন, স্ক্রিনটা একটু ইয়ে দেন, জি, ফাইলটা। দিচ্ছি ভাইয়া। আচ্ছা, দেন হচ্ছে যে চলে আসবে, আমরা জানি হচ্ছে যে প্রথম যদি কোশ্চেনটা একবার সিম্পল একটা কোশ্চেন করে যে এখন কি অর্ডিনেন্স চলে নাকি অ্যাক্ট চলে, এই টাইপের কোশ্চেন যদি সিলি কোশ্চেন করে, তা ডেফিনেটলি আমরা জানি এখন হচ্ছে যে ইনকাম ট্যাক্স অ্যাক্ট। তখন ফার্দার কোশ্চেন করবে যে আচ্ছা, ইনকাম ট্যাক্স অ্যাক্টটা কত সালে আসছে, বলতে হবে 2023, 2023। আচ্ছা, তার আগে কি ছিল? এই কোশ্চেনটা ফার্দার রিলেটেড, মানে কোশ্চেন গুলো হয় কি, আপনাকে একটা কোশ্চেন করলে আপনি আনসার দিবেন, পরের কোশ্চেনটা রেডি, পরের কোশ্চেনটা চলে আসবে। তার আগে কি ছিল আপনারা জানেন, ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স ছিল। সেটা কবে ছিল? 1984। এখন আপনাকে ফার্দার একটা কোশ্চেন করবে, আচ্ছা 1984 এটা ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অর্ডিন্যান্স এন্ড অ্যাক্ট? এই কোশ্চেন ফার্দার চলে আসবে, যেহেতু এখন অ্যাক্ট আর আমার হচ্ছে যে আগে ছিল অর্ডিন্যান্স 1984। তখন আপনার সিম্পল একটা কোশ্চেন মানে আনসারটা দিবেন এইভাবে যে স্যার, অর্ডিন্যান্স হয় যখন সংসদ না থাকে, প্রেসিডেন্ট অর্ডারে যেটা হয় সেটা হচ্ছে অর্ডিন্যান্স, যখন সংসদে কোনো আইন পাস হয় সেটাকে বলে অ্যাক্ট। দ্যাট মিনস আমরা ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 পেয়ে গেলাম। দেন একটা রিলেটেড একটা কোশ্চেন হতে আপনাকে সিম্পলি কোশ্চেন করতে পারে, আচ্ছা ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 কবে থেকে ইফেক্টিভ হয়েছে, কবে থেকে আসছে? তখন আমরা সিম্পল কোশ্চেন আনসারটা দেবো 22 জুন 2023। এই হচ্ছে ইনকাম ট্যাক্স অ্যাক্ট এবং অর্ডিন্যান্সের সিম্পল কিছু কোশ্চেন। পরবর্তী কোশ্চেনটা চলে আসতে পারে, ইনকাম ট্যাক্স অ্যাক্টে কতটা
সেকশন আছে, নাম্বার অফ সেকশন, প্লিজ টেল আস দ্য নাম্বার অফ সেকশন অফ ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023। আমরা এটা একটু মেমোরাইজ করতে হবে, 345টা অ্যাক্ট আছে। এই ইস্যুতে আশা করি আমরা চেষ্টা করবো মেমোরাইজ করার জন্য। ফার্দার একটা কোশ্চেন, সিম্পল একটা কোশ্চেন করতে পারি, যে দেখা যাচ্ছে যে বলো যে তুমি কি করো, স্যার আমি জাস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, অনার্স করেছি, মাস্টার্স করেছি, এখন স্যার জবের জন্য সার্চ করছি, ইন দ্য মিন টাইম আমার খুব ইচ্ছে ছিল ইনকাম ট্যাক্স প্র্যাকটিস হওয়ার, দ্যাট মিনস আয়কর আইনজীবী। আমি স্যার এই এক্সামটা যদি মানে অ্যালাউ হই, ইনশাল্লাহ আমি প্ল্যানিং হচ্ছে ইনকাম ট্যাক্স নিয়ে কাজ করা, এই ধরনের কোশ্চেনটা করবে। তখনই বলতে পারে যে আচ্ছা যেহেতু আপনি নতুন, আচ্ছা বলুন তো এই যে ট্যাক্স কারা দেয়, এই ধরনের কোশ্চেন আসতে পারে। পাল্টা করতে করতে পারে যে ট্যাক্স যে কেউ দিতে পারে, আচ্ছা বলুন তো আপনি কি চাইলে কি ট্যাক্স দিতে পারেন, তখন এই ধরনের কোশ্চেন আসতে পারে। তখন বলতে আসলে স্যার চাইলেই তো ট্যাক্স কিভাবে দেবো, আমার নামে তো কোনো আইডেন্টিটি নেই। তখন বলতে তাহলে কি করতে হয়, একজন ব্যক্তিকে ট্যাক্স দেওয়ার পূর্বে কি করতে হয়, দ্যাট মিনস আপনাকে টিন ওপেন করতে হয়। আচ্ছা টিন মিনিংটা কি, ফার্দার কোশ্চেন চলে যাবে টিন মিনিংটা কি, তাহলে আমরা বলবো যে ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার, বিল ভ্যাট আইডেন্টিফিকেশন নাম্বার। তার মানে টিন বিল, এই দুইটা মিনিংটা ইলাবোরেশনটা আমরা অবশ্যই আমাদের জানতে হবে। এইগুলো হচ্ছে বেসিক কোশ্চেন। আর হচ্ছে কি আপনাদের এই যে ভাইভাতে যেহেতু আমরাও দিয়েছিলাম, যেমন আমি 2023-এ দিয়েছি, 13-তে দিয়েছিলাম এক্সামটা, এই এখানে ডিপ কোশ্চেন খুব কম করে। যদি বলে যে আমি স্যার অনেক দিন ধরে, কেউ যদি মানে ইন্ট্রোডাকশনে বলে স্যার আমি আজকে 3 বছর ধরে 5 বছর ধরে ট্যাক্স ভ্যাটে কাজ করছি, তখন তাকে ডিপে কোশ্চেন করবে। তো চেষ্টা করবো যে আমরা জাস্ট হচ্ছে যে জাস্ট আমাদের হয়তো এই লাইনে স্টার্ট হয়েছে, স্যার আমি সিএ ফার্মে আছি 2 বছর, ল ফার্মে আছি 1 বছর, এই ধরনের বলবো। আমি এক্সপার্ট এটা বলাটা না বলাটাই মানে ভালো। এক্সপার্ট বলতে গেলে আপনি ডিপের কোশ্চেন করবে, ডিপ কোশ্চেন করলে আপনি ইনকাম ট্যাক্স অ্যাক্টে যে পরিমাণ সেকশন আছে, এত ডিপে কোশ্চেন আমাদের পক্ষে সম্ভব হবে না। তো বেসিক্যালি আসলে 90% ক্যান্ডিডেটের ক্ষেত্রে হচ্ছে সিম্পল কোশ্চেন করবে। পরবর্তীতে আমরা চলে আসি, কমন একটা কোশ্চেন আপনাদেরকে বলতে পারি, হোয়াট ইজ দ্য ট্যাক্স ডে। তাহলে এই একটা সিম্পল একটা কোশ্চেন করতে পারে, ট্যাক্স ডে বা হোয়েন ইজ ইনকাম ট্যাক্স ডে ফর ইন্ডিভিজুয়াল অবজার্ভ ইন বাংলাদেশ। তার কখন ইনকাম ট্যাক্স মানে কর দিবস কখন পালিত হয়, এই কোশ্চেনটা যদি বলা হয়, যদি আমাদের ক্যান্ডিডেট যদি থাকে 1000, কমপক্ষে 500 জন এই কোশ্চেনটা ফেস করবে। তাহলে কর দিবস কবে, এখন কর দিবসের ক্ষেত্রে হচ্ছে দুইটা কোশ্চেন চলে আসবে, একটা হচ্ছে যে এটা কি ব্যক্তি নাকি হচ্ছে যে কোম্পানির ক্ষেত্রে কর দিবস। নর্মালি হচ্ছে যে এই যদি বলে কর দিবস কবে, ধরে নেবেন হচ্ছে ব্যক্তি। ওই ফার্দার আপনি আস্ক করে না করবেন না স্যার এটা কি ব্যক্তির কর দিবস বলবো না কোম্পানির ক্ষেত্রে কর দিবস বলবো, আমরা ওই কোশ্চেনে যাব না। কর দিবস বললে আমরা বলবো 30শে নভেম্বর, প্রত্যেক বছরে 30শে নভেম্বরই হচ্ছে আমাদের কর দিবস। এই আনসারটা আপনাকে দিতে হবে। আচ্ছা তার মানে হচ্ছে যে আরেকটা আসতে পারে যে আচ্ছা কর দিবসের কি, মানে কর দিবস হলে এটা কি হয়, এটা আসলে মানে মর্মার্থ কি, এটার সারমর্মটা কি, কর দিবস হলে কি কি কোনো একটা দিন। তার মানে আমরা বলবো যে ডেফিনেটলি স্যার প্রত্যেক যারা রিটার্ন সাবমিট করে তাদেরকে ডেফিনেটলি ওই কর দিবসের মধ্যে রিটার্ন সাবমিট করতে হবে। তার মানে কর দিবসটা হচ্ছে যে ওয়ান কাইন্ড অফ ইটস আ ডেডলাইন টু সাবমিট ইনকাম ট্যাক্স রিটার্ন ফর ইন্ডিভিজুয়াল পার্সন। তার মানে আমরা বলবো যে আসলে স্যার কর দিবস মূলত আমরা রিটার্ন সাবমিশনের লাস্ট ডে, এই জন্য এটাকে কর দিবস বলা হয়েছে। আর এটা হচ্ছে যে একটা ইন্ডিভিজুয়াল ব্যক্তির ক্ষেত্রে হচ্ছে কর দিবস। ফার্দার যদি কেউ যদি উনি যদি মনে করে যে আচ্ছা ব্যক্তির ক্ষেত্রে আমি বুঝলাম এটা কর দিবস 30শে নভেম্বর, আচ্ছা বলো তো কোম্পানির ক্ষেত্রে কর দিবসটা কবে হবে। এখন আসেন কোম্পানির ক্ষেত্রে, ইউজুয়ালি চিন্তা করে দেখবেন যে কোম্পানির ক্ষেত্রে কর দিবসটা কখন হয়। এনবিআর এর ক্ষেত্রে নর্মালি হচ্ছে যে এই যে ফিসক্যাল ইয়ার, হ্যাঁ, বা ইনকাম ইয়ার, এই জিনিসগুলো কাউন্ট করে হচ্ছে জুলাই টু জুন, ম্যাক্সিমাম ক্ষেত্রে জুলাই টু জুন, এক্সেপ্ট ব্যাংকের ক্ষেত্রে হচ্ছে যে 31 ডিসেম্বর। তার মানে হচ্ছে যে জুলাই টু জুন হয় আসলে প্রত্যেকটা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টস প্রিপেয়ার হয়, ফিসক্যাল ইয়ার বলতে পারেন, ইনকাম ইয়ার বলা যায়। আর হচ্ছে যে ব্যাংকের ক্ষেত্রে শুধু এক্সেপশন জানুয়ারি টু ডিসেম্বর। এখন আসে তার মানে দুইটা ডে আমরা পেয়ে গেলাম, একটা পেয়ে গেলাম হচ্ছে যে না ব্যাংক ছাড়া সবার ক্ষেত্রে হচ্ছে যে 30 জুন হচ্ছে যে আমার একটা মানে ইয়ার এন্ড কাউন্ট করা হয়, আর ব্যাংকের ক্ষেত্রে ইয়ার এন্ড কাউন্ট করা হয় 31শে ডিসেম্বর 2023। আচ্ছা এখন আসেন আইনে কি বলছে কর দিবস তাহলে কোম্পানির ক্ষেত্রে কবে। কোম্পানির ক্ষেত্রে আইনে বলছে যে 15th day of 7 month from the end of income year। কি বললো, 15th day of 7th month
ফ্রম দ্য এন্ড অফ ইনকাম ইয়ার। দ্যাট মিনস সেম, আমরা হচ্ছে যে জুন এখনো যেহেতু আসেনি, জুন 2024, যদি কোনো প্রতিষ্ঠানে জুন 2024-এ ইনকাম ইয়ার এন্ড হয়, তাহলে কি হবে? তার ক্ষেত্রে আমার কর দিবসটা ওই কোম্পানির ক্ষেত্রে কি হবে, কেউ কি বলতে পারবেন? আমরা বলতেছি কি, ইনকাম ইয়ার শেষ হওয়ার পর, তার মানে 30শে জুন হচ্ছে তার ইনকাম ইয়ার শেষ হওয়ার পর হচ্ছে যে 15th ডে অফ 7th মান্থ। তাহলে হচ্ছে জুন যদি হয়, জুন থেকে কাউন্ট করি, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি 25, তার মানে জানুয়ারি 25 হচ্ছে 7 মান্থ হচ্ছে, তাই না? 7 মান্থ তার মানে হচ্ছে 15, তার মানে 50, তার মানে আমরা বলতে পারি যাদের গত বছরে 30শে জুন 2024-এ ইনকাম ইয়ার এন্ড হয়েছে, তাদের ক্ষেত্রে হচ্ছে যে কোম্পানির ক্ষেত্রে কর দিবস হবে 15ই জানুয়ারি 2025। প্রতিষ্ঠানের ক্ষেত্রে যাদের 30শে জুন হবে, তাদের ক্ষেত্রে হবে 15ই জুন 2025। আচ্ছা, ফার্দার কোশ্চেনটা আসতে পারে, আচ্ছা ঠিক আছে 15ই জুন 2025 বুঝলাম। আচ্ছা ধরো ঢাকা ব্যাংকের ক্ষেত্রে তাহলে এই যে ট্যাক্স ডে বা রিটার্ন ফাইলিং এর লাস্ট ডে কবে হবে? মানে কর দিবস আর রিটার্ন ফাইলিং এর ডেট কিন্তু সেম, কোশ্চেনটা কিন্তু একই। আচ্ছা, তাহলে এই ঢাকা ব্যাংকের ক্ষেত্রে তার রিটার্ন সাবমিশনের লাস্ট ডে কবে হবে? তাহলে আমরা জানলাম হচ্ছে যে 15th ডে অফ 7th মান্থ। তাহলে হচ্ছে যদি আমি 31শে ডিসেম্বর কাউন্ট করি 2024, তাহলে 15th ডে অফ 7th মান্থ, তার মানে জুলাইয়ের 15 তারিখ পড়তেছে, তাই না? তার মানে হচ্ছে যে 15ই জুলাই পড়ে। কিন্তু আইন একটা কথা বলছে যে যদি কারো 15ই সেপ্টেম্বরের আগে, এখনো সেপ্টেম্বরে যায়নি, 15ই সেপ্টেম্বরের আগে পড়ে গেছে, 7th মান্থটা পড়ে গেছে, তাহলে বলা হচ্ছে তাদের ক্ষেত্রে হবে 15th সেপ্টেম্বর হয়ে যাবে, তাদের ক্ষেত্রে হচ্ছে কর দিবস বা লাস্ট ডে অফ রিটার্ন। তার মানে আমি যদি বলি ঢাকা ব্যাংকের ক্ষেত্রে, বলেন তো কেউ একজন, আমার লাস্ট ডে হবে কবে, অথবা কর দিবস ব্যাংকগুলোর জন্য কবে হবে যাদের 31শে ডিসেম্বর 2024 ইয়ার এন্ড হয়েছে? কে কি বলতে পারবেন? 15ই সেপ্টেম্বর। 15 সেপ্টেম্বর কত, 26? তার মানে 15ই সেপ্টেম্বর জি, 2025 হবে, 25, রাইট। তার মানে 26। হচ্ছে কি, না 25, 15ই সেপ্টেম্বর 2025 হবে তার জন্য কর দিবস। যার 24-এ শেষ তার হয়েছে মানে 25-এ হবে। হ্যাঁ, 24 যাদের শেষ হয়েছে তাদের জন্য হচ্ছে কি 7th মান্থ পড়তেছে 15ই জুলাই 2025। কিন্তু এটা যেহেতু আমার 15ই সেপ্টেম্বর আগে পড়ে গেছে ডেটটা, সেক্ষেত্রে 15ই সেপ্টেম্বর 2025 লাস্ট ডে, মানে কর স্যার, দিবস অথবা রিটার্ন সাবমিশনের লাস্ট ডে। তার মানে আমরা ক্লিয়ার মোর্শেদ বুঝে গেলাম। মোর্শেদ ভাই, এখানে একটু জি কথা জি জিজ্ঞেস করি। এটা আমরা তো জানি যে সেপ্টেম্বরের আগে যদি পড়ে তাহলে সেটা 15ই সেপ্টেম্বর হবে, কিন্তু এটা কত আগে? এটা এরকম যে জুন জুলাইয়ে গিয়ে যদি পড়ে তাহলে আগে, তাহলে একটু আগে, মানে এটা কত আগ পর্যন্ত যাবে আর কি? আমি কি বুঝাইতে পারছি জিনিসটা যে না, এটা হচ্ছে কি, নর্মালি যদি এমন হয়, নর্মালি আমরা তো ডেডলাইনটা কাউন্ট করতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে যদি এমন হয় কারোর ক্ষেত্রে ধরেন, আম, যদি এমন হয় অক্টোবর, সে ইয়ার এন্ড হচ্ছে অক্টোবর, একটু চিন্তা করে দেখেন, অক্টোবর কারোর, অক্টোবর 2024 কারোর ইয়ার এন্ড হয়েছে অক্টোবর 2024, তার ক্ষেত্রে তাহলে আমি ম্যাক্সিমামটা পাবো। তার মানে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, তার মানে তার ক্ষেত্রে অলমোস্ট 12 মাসের মতো পেয়ে যাচ্ছে। তার মানে যাদের অক্টোবর 2024-এ রিটার্ন ক্লোজ হলো, তা আমরা জানি হচ্ছে যে 15 ডে অফ 7 মান্থ, কিন্তু 7 মান্থটা পড়তেছে 15ই সেপ্টেম্বরের আগে। দ্যাট মিনস অক্টোবর যার রিটার্ন সাবমিশন, যা নভেম্বর রিটার্ন সাবমিশন, ডিসেম্বর রিটার্ন সাবমিশন, জানুয়ারি রিটার্ন সাবমিশন, ফেব্রুয়ারি রিটার্ন সাবমিশন, সবার হবে 15ই সেপ্টেম্বর 2025-এ যাবে। আর যাদের যেমন হচ্ছে যে 30শে জুন যখন হয়, একটু চিন্তা করে দেখেন তো, 30শে জুন কিন্তু পরে সেপ্টেম্বর পড়তেছে, তার মানে জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, 15ই সেপ্টেম্বর পড়ে যাচ্ছে 3 মাসের পর, 3 মাসের মধ্যে পড়তেছে। এক্ষেত্রে কিন্তু আমি 15ই জানুয়ারি 2025 কাউন্ট করতেছি। তার মানে 15ই সেপ্টেম্বরটা আমার মানে আগে পড়ছে, হ্যাঁ,
বাট যাদের ক্ষেত্রে আগে পড়বে না, যেমন ব্যাংকের ক্ষেত্রে আগে পড়ে না 15ই সেপ্টেম্বরটা, এই ক্ষেত্রে ব্যাংকের ক্ষেত্রে 15ই সেপ্টেম্বর 2025 চলে যাচ্ছে। এটা কি কারো কোনো কনফিউশন আছে কিনা বোঝার ক্ষেত্রে? ঠিক আছে, ঠিক সবাইকে আছে বুঝতে ভাই, পেরেছি? ধন্যবাদ। স্যার আরেকবার বললে ভালো হতো স্যার, একটু আরেকবার রিপিট করলে ভালো হতো। আচ্ছা, আপনি জাস্ট একটু কাউন্ট করবেন। আইনে বলা হচ্ছে যে এইটা হচ্ছে যে মানে সপ্তম মাসের 15 তারিখে পড়ে। তবে আবার আরেকটা কন্ডিশন দিছে, সপ্তম মাসের 15 তারিখ যদি সেপ্টেম্বরের আগে পড়ে যায় ওই মাসটা, তাহলে 15ই সেপ্টেম্বরটা হবে ডেডলাইন, ট্যাক্স ডে। যেমন হচ্ছে যে কারো যদি জুন ধরি, জুন 2024, তাহলে আমি 7 মাস কাউন্ট করি, 7 মাস কাউন্ট হবে জানুয়ারি পড়তেছে, কিন্তু জানুয়ারি আগে কিন্তু সেপ্টেম্বর পড়েছে। যেহেতু সেপ্টেম্বর আগে পড়ে গেছে, ওই আর এই ঝামেলাটা নাই, কিন্তু সেপ্টেম্বরটা পড়েছে হচ্ছে 3 মাসের মধ্যে পড়ে গেছে। তার মানে আমার 15ই জানুয়ারি 2025, মানে এই 7 মাসের 15 তারিখে পড়তেছে, এটা ডেডলাইন হবে। তার মানে জুন যাদের হবে পুরা 7 মান্থে পাচ্ছে। বাট কারো তার কারো ক্ষেত্রে তার যদি এমন হয়, যেমন ব্যাংকের ক্ষেত্রে ডিসেম্বর এন্ড হয়, কিন্তু ওই ব্যক্তির ক্ষেত্রে 7 মান্থটা পরে হচ্ছে জুলাই মাস, কিন্তু জুলাইয়ের আগে ডিসেম্বর, মানে জানুয়ারি টু জুলাইয়ের আগে তো সেপ্টেম্বর পড়তেছে না। তো এক্ষেত্রে যেহেতু 15ই সেপ্টেম্বরে আগে পড়ে গেছে, সেক্ষেত্রে তার টাইমটা 15ই সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত হবে। আচ্ছা মোর্শেদ ভাই, জিনিসটা কি এরকম হবে যে ধরেন জানুয়ারি 15 যে মিস করলো, জানুয়ারির পরে যেটা হবে যদি ফেব্রুয়ারিতে গিয়েও 7 মাস পরে তাহলে সে সেপ্টেম্বর পাবে? হ্যাঁ, ফেব্রুয়ারিতে হলে আবার সেপ্টেম্বর সেপ্টেম্বর পাচ্ছি, তাই না? পাচ্ছি আর কি, হ্যাঁ। তার মানে রাইট। এটা এখন যদি জানুয়ারিটা মিস করলে সে টোটালি সামনের দিকে আর কি, পরে সেপ্টেম্বরই পাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে 15ই সেপ্টেম্বরটা যদি, মানে কারোর যদি আগে পরে সমস্যা নাই, বাট যদি কারোর দেখা যায় 15ই সেপ্টেম্বরটা 7 মান্থটা পরে গিয়ে পড়ে, ওই পরেরটা প্রযোজ্য হবে। বাট কারো যদি আগে পড়ে যায়, তাহলে হচ্ছে যে ওইটা কাউন্ট হবে না। ওইটা এক্সাম্পলটা আপনি বুঝলেই হবে যে আমার 30শে জুন, তার 7 মাস হচ্ছে জানুয়ারি, কিন্তু তার আগে আমার 15ই সেপ্টেম্বর পড়েছে, কিন্তু মিনিমাম যেহেতু 7 মান্থ থাকতেই হবে, তখন 15ই সেপ্টেম্বর আমি কাউন্ট করছি না। বাট যাদের ডিসেম্বর, তার 7 মান্থটা পড়তেছে জুলাই, বাট এক্ষেত্রে হচ্ছে যে ঠিক আছে 7 মান্থ কাভারেজ হয়েছে, বাট এটা 15ই সেপ্টেম্বর আগে পড়ে যাচ্ছে মোর্শেদ ভাই, ডেটটা। হ্যাঁ। মোর্শেদ ভাই, জি জি। আমি কি আমি কি একটু করি, একটু ক্লিয়ার করি জিনিসটা নাকি? হ্যালো, আমার এটা কি কথা কি শোনা এটা কি যাচ্ছে? কনফিউশন আছে কিনা এখনো কারো? আমার 7 মান্থ ইজাজ, এটা হ্যাঁ ভাই। পিছনে আমাদের আরো অনেক কোশ্চেন আছে, আমাদের আধা আচ্ছা ঘন্টার মধ্যে শেষ করতে হবে। আচ্ছা, ওকে ওকে, আপনার ঠিক আছে। মোর্শেদ ভাই, আমি আচ্ছা, আমরা একটা তো একটা অ্যাডিশনাল কোশ্চেন করি আর কি, সেটা হচ্ছে আমরা ভাইভাতে যদি জিজ্ঞেস করা হয়, আমি তো চাকরি করি আর কি অনেকদিন, এখন কি ভাইভাতে কি সেটা বলবো যে চাকরি করি আমি, এর হুম চাকরি হুম হুম। ছেড়ে দিয়ে প্রফেশনে আসবো, এটা বলবো নাকি অ্যান্সারটা কি হবে আর কি, যে আপনি কি করবেন আর কি, অথবা কি করেন? আহ এটা যদি এমন হয় যে জবের ক্ষেত্রে বলা যায়, তখন একটু বলতে হবে যে স্যার, আমি না স্যার, আমি জবটা এখন নাই, এই ধরনের একটা ফলস কথা বলা যায়। বাট এর চেয়ে টেকনিক্যালি যদি আনসারটা দেওয়া যায় এইভাবে, যে স্যার আমি যে জব করছি প্রতিষ্ঠানটার অবস্থা অত ভালো না, নড়বড়ে অবস্থা, ইন্ডাস্ট্রি সিচুয়েশনটা খুব খারাপ অবস্থা, এই মুহূর্তে স্যার যে দেখতেছি অলওয়েজ কর্মী ছাঁটাই হচ্ছে। তো আমার প্ল্যানিং হচ্ছে যে স্যার আসলে জবটা যেহেতু প্রতিষ্ঠানটা ওইভাবে রান করছে না, আমি যদি আইটিবি তে এলাও হই, আমি ইনকাম ট্যাক্স নিয়ে প্র্যাকটিস করবো। আমার মনে হয় এটা বেস্ট আনসার হবে। ভাই আসলে আমার মনে কি কোনো প্রতিষ্ঠানকে নেগেটিভ ভাবে উল্লেখ না করাই ভালো, যে আমি আমার স্বাধীনভাবে পেশা হিসাবে আমি ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার প্র্যাকটিস করতে চাই, যে আমি জবটা আসলে আমার না, আমার এম বা আমার লক্ষ্য না, আমি যাতে সুযোগ পাইলে আমি প্র্যাকটিস করব। আমি আসলে চাকরিটা হুম আমি হুম। মনে করি না, কারণ আমি স্বাধীনভাবে প্র্যাকটিস করতে চাই। কারণ কোনো প্রতিষ্ঠানকে নেগেটিভ ভাবে করলে আবার ওরা জিনিসটা একটু করতে পারে আর কি, নেগেটিভ ভাবে নিবে আর কি। তো আমি পজিটিভ আচ্ছা, ভাবে আমার মনে হয় সৃজন, আমরা মনে হয় এই কোশ্চেন গুলো একটু আমার মনে হয় এন্ডিং এ নিলে মনে হয় ভালো হবে, তা না হলে অলরেডি ঠিক কিন্তু আছে, 1 আওয়ার হয়ে গেছে। হ্যাঁ। আমরা আমাদের যারা অডিয়েন্স আছেন, আমি সবার কাছে একটু বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ক্লাসের আপনাদের, মাঝখানে কথা না বললে ভালো হয়। হ্যাঁ ক্লাসের মাঝখানে মাঝখানে হ্যাঁ, কথা না তাহলে বলে আপনাদের এক যত এক কোশ্চেন ধরনের দেখা যায় প্রশ্ন আমার পাঁচ আছে, মিনিট 10 মিনিট চলে যাবে। আপনাদের যত ধরনের প্রশ্ন আছে আপনারা চাইলে আমাদের চ্যাট বক্সে দিতে পারেন, অথবা আপনারা আপনাদের প্রশ্নগুলো নোট করে রেখে আমাদের একদম শেষে গিয়ে আপনাদের প্রশ্নগুলো আমাদের কাছে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে। মুর্শিদ ভাই, প্লিজ কন্টিনিউ।
হ্যাঁ, আর প্রেজেন্টেশন তো ডেফিনেটলি আপনাদের শেয়ার করবো। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে যে ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে আমার এই কোশ্চেনটা আগেও ডিসকাশন হয়েছে যে ট্যাক্সেবল ইনকাম বলতে কি বোঝায়। হ্যাঁ, যদি তার মানে প্রেসক্রাইব যে ট্যাক্স ফ্রি যে থ্রেশহোল্ড এটা যদি এক্সিড করে তাহলে হচ্ছে যে তাকে মানে ওই ক্ষেত্রে হচ্ছে যে তাকে এটা বলা হয় যে ট্যাক্সেবল ইনকাম বলা হয়। আমরা যেটা জানি থ্রেশহোল্ড হচ্ছে 3.5 লাখ টাকা কোনো ব্যক্তির ক্ষেত্রে, মহিলা অথবা 65 বছর ঊর্ধ্বে তাদের ক্ষেত্রে হচ্ছে যে হচ্ছে যে আমাদের 4 লাখ টাকা। আর হচ্ছে যে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ পার্সন অথবা থার্ড জেন্ডার তাদের ক্ষেত্রে 4,75,000 টাকা। আর ফ্রিডম ফাইটারের ক্ষেত্রে 5 লাখ টাকা। এই থ্রেশহোল্ড ক্রস করলেই হচ্ছে যে মানে তাকে হচ্ছে যে বলা হয় যে ট্যাক্সেবল ইনকাম, তখন হচ্ছে তাকে ট্যাক্স দিতে হবে। আমরা যদি একটু দেখি কোশ্চেন আপনাদেরকে বলতে পারে যে এই স্ল্যাবটা সম্পর্কে একটু বলতে পারে, কারোর স্ল্যাবটা সম্পর্কে আইডিয়া আছে কিনা, বলে যে আচ্ছা ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে যে একটা ট্যাক্স স্ল্যাব আছে একটু বলো তো ট্যাক্স স্ল্যাবটা। তো আমরা সেটা তো জানি যে 3.5 লাখ টাকা অথবা 4 লাখ অথবা 4,75,000 অথবা 5,00,000 পরবর্তী 1,00,000 5%, পরবর্তী 4,00,000 10, পরবর্তী 5,00,000 15, পরবর্তী 5,00,000 20, আর রিমেইনিং অ্যামাউন্টের উপর 25%। এই স্ল্যাবটা আপনাদেরকে একটু আয়ত্ত আনতে হবে। আচ্ছা, আরেকটা কোশ্চেন আসতে পারে যদি এমন হয় যে আচ্ছা বুঝলাম ব্যক্তির ক্ষেত্রে যে এই ধরনের যারা নন রেসিডেন্ট যারা ফরেনার তাদের ক্ষেত্রে ট্যাক্স রেটটা কত হবে, তাদের ক্ষেত্রে কি স্ল্যাবটা প্রযোজ্য হবে, এই কোশ্চেন করতে পারে। আমরা সিম্পলি বলবো তাদের ক্ষেত্রে ট্যাক্স স্ল্যাবটা প্রযোজ্য হবে না। যারা নন রেসিডেন্ট তাদের জন্য হচ্ছে 30%, ফ্ল্যাট রেট হচ্ছে 30%, তাদের ক্ষেত্রে ট্যাক্স জমা দিতে হবে ট্যাক্সেবল ইনকামের উপর। আচ্ছা, তারপরে আসতে পারে হচ্ছে যে হু ইজ রিকোয়ার্ড টু ফাইল অ্যান ইনকাম ট্যাক্স রিটার্ন। তার মানে কারা ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করবে। আমরা এটা সিম্পল একটা কোশ্চেন করতে পারি যে আচ্ছা কারা রিটার্ন সাবমিট করবে। আমরা সিম্পল কোশ্চেন, যাদের টিন নেওয়া থাকে তারা। মেইন কোশ্চেনটা আনসারটা হবে যে যাদের ট্যাক্সেবল ইনকাম ক্রস করবে বা অথবা ট্যাক্সেবল ইনকাম আছে তারাই শুধু ট্যাক্স রিটার্ন সাবমিট করবে। তারপরে আসতে পারে একটা সিম্পল কোশ্চেন আপনাকে বলতে পারে যে আচ্ছা এই যে ইনকাম ইয়ার অ্যাসেসমেন্ট ইয়ার এটা সম্পর্কে একটা আইডিয়া বলো তো। এটা সিম্পল কোশ্চেন, যারা নতুন একেবারে বলে যে না স্যার মাত্র গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ট্যাক্সেবল ইনকাম বা সরি ইনকাম ইয়ার অথবা অ্যাসেসমেন্ট ইয়ার বলতে কি বুঝো। আমরা জানি ইনকাম ইয়ার সহজ কথা হচ্ছে যে যেই পিরিয়ডের ইনকামটা কাউন্ট করা হয় সেটা হচ্ছে ইনকাম ইয়ার। ফর এক্সাম্পল সে জুলাই টু জুন, কারোর জুলাই 2023 থেকে জুন 2024, এই বছরের যে সে বেতনটা পেলো বা এই বছরের যে ইনকামটা হলো এইটা হচ্ছে ইনকাম ইয়ার। ইনকাম ইয়ারের সংক্ষিপ্ত ভাবে আমরা বলতে পারি 2023-2024। অথবা যারা আমরা এখনো আছি যে এখন 25 সালে আছে, নর্মালি যেহেতু ট্যাক্স অফিস কাউন্ট করে হচ্ছে যে জুলাই টু জুন, দ্যাট মিনস হচ্ছে যে জুলাই 2024 থেকে জুন 2025 পর্যন্ত যে ইনকামটা হবে সেটা হবে আমার ইনকাম ইয়ার হিসেবে কাউন্ট হবে 24-25। অ্যাসেসমেন্ট ইয়ার কি, ইনকাম ইয়ারের পরের বছরটাই হচ্ছে আমরা অ্যাসেসমেন্ট ইয়ার বলে। ট্যাক্স অফিসে হচ্ছে যে ইনকাম ইয়ার নিয়ে অলওয়েজ কাজ করে না, কাজ করে বলে কি অ্যাসেসমেন্ট ইয়ারটা কত। তার মানে যার ইনকাম অ্যাসেসমেন্ট ইয়ার মিনস হচ্ছে যে ইনকাম ইয়ারের পরের বছর, দ্যাট মিনস হচ্ছে যে যার ইনকাম ইয়ার 24-25 হবে জুনের 2025-এ এন্ড হচ্ছে ইনকাম ইয়ারটা, অ্যাসেসমেন্ট ইয়ার কবে হবে, কবে হবে বা কি বলবো আমরা, কেউ একজন বলবেন? 25-26। 25-26, রাইট। তার মানে হচ্ছে ইনকাম ইয়ারের পরের বছরটাই হচ্ছে যে অ্যাসেসমেন্ট ইয়ার। পরবর্তীতে একটা একটু অনেক সময় একটু ক্রিটিক্যাল হয় যে পারকিউজিট নিয়ে ডেফিনেশন একটা পারকিউজিট আছে যে আচ্ছা তুমি যে বেতন পাও তুমি তো জব করো, ঠিক আছে জব করো, আচ্ছা পারকিউজিট সম্পর্কে তোমার আইডিয়া আছে কিনা, পারকিউজিটটা বলতে কি বুঝো। তো আমরা এই কোশ্চেনটা যদি আপনাকে বলে তাহলে আমরা বুঝবো কি, মেইনলি বলা হচ্ছে যে পারকিউজিট মিনস এনি পেমেন্ট অর বেনিফিট ইনক্লুডিং ইনসেন্টিভ বোনাস। কি কি ইনক্লুড হবে না আগে এটা আমাকে জানতে হবে। আমরা বলতে পারি যে স্যার বেসিক স্যালারি, এরিয়ার্স যে আমাকে বেতন দেয় না এই এরিয়ার্স গুলা, অ্যাডভান্স স্যালারি আমাকে দিয়েছে, ফেস্টিভ্যাল বোনাস দিয়েছে, হলিডে অ্যালাউন্স দিয়েছে, লিভ এনকেশমেন্ট দিয়েছে, পিএফ ফান্ডে দিয়েছে, এই পোর্শন গুলো ছাড়া বাকি সব কিছুই পার্কিজিট। আচ্ছা তুমি যে গাড়ি পাচ্ছ, গাড়ি অ্যালাউন্সটা কি, বলবো যে আমরা পার্কিজিট। তার মানে হচ্ছে যে যদি বলে যে না এই যে হাউস রেন্ট পাচ্ছ অ্যালাউন্স, হাউস রেন্টটা কি স্যার এটাও পার্কিজিট। তার মানে এই টাইপের রিলেটেড কোশ্চেন গুলো আসবে। তার মানে স্যালারির যে পার্টটা, বেসিক স্যালারি, এরিয়ার অ্যাডভান্স স্যালারি, ফেস্টিভ্যাল বোনাসটা, লিভ এনকেশমেন্টটা, আর বিভিন্ন ফান্ডে যে যাচ্ছে পিএফ, গ্রাচুইটি, সুপারঅ্যানুয়েশন ফান্ড, এই পার্টটা ছাড়া বাকি সব হচ্ছে আমার পার্কিজিট। আচ্ছা তারপরে আসি, আপনাদেরকে একটা কোশ্চেন করতে পারে যে ডিভিডেন্ড বলতে কি বোঝে, একটা কমন যদি একটা সংজ্ঞা বলে। আচ্ছা শেয়ার মার্কেটে তো অনেক সময় ডিভিডেন্ড দেয়, ব্যাংকগুলো ডিভিডেন্ড দেয়, ডিভিডেন্ড আইডিয়া আছে ডিভিডেন্ড বলতে কি বোঝায়? আমরা বলবো যে স্যার রিটেন আর্নিংস থেকে যাই দেয় তাই ডিভিডেন্ড। তো আপনাকে ফার্দার একটা কোশ্চেন করতে পারে, আচ্ছা বলো রিটেন আর্নিংস থেকে তোমাকে ওই যে তুমি একটা কোম্পানির, একটা প্রাইভেট কোম্পানির একজন মালিক তোমার ওইখান থেকে দিয়েছে,
কি বলে, তোমাকে লোন দিয়েছে 10 লক্ষ টাকা, এটা কি হবে? তখন বলতে হবে স্যার এটাও ডিভিডেন্ড হিসেবে কাউন্ট করতে হবে। বলা হচ্ছে যে any amount paid by a company as an advance or loan to any shareholder out of retained earnings or accumulated profit will be considered as dividend। তার মানে আমরা বুঝলাম ডিভিডেন্ডের সংখ্যা হচ্ছে শুধু যদি ডিক্লেয়ার করে ডিভিডেন্ড দিচ্ছে তা না, যদি কোনো ডিরেক্টরকে লোনও দেয় সেটাও ডিভিডেন্ড হিসেবে কাউন্ট করতে বলছে আইনে। আচ্ছা, কর্পোরেট ট্যাক্স সম্পর্কে আপনাদেরকে বলতে পারি। কর্পোরেট ট্যাক্স গুলো নর্মালি হচ্ছে যে কোনো ব্যক্তি ছাড়া বাকি সবার ক্ষেত্রে হচ্ছে কর্পোরেট ট্যাক্সটা এপ্লিকেবল। নর্মালি হচ্ছে যে কর্পোরেট ট্যাক্স নিয়ে বলতে পারে আপনাদেরকে যে সে এক্স ওয়াই জেড একটা হচ্ছে যে ইয়েতে লিস্টেড কোম্পানি, তার কর্পোরেট ট্যাক্স কত, আমরা বলবো হচ্ছে যে 22.5%। ইজিলি কথাটাই বলবো, হ্যাঁ। কারণ আইপিও তে এই যারা শেয়ার মার্কেটে আছে সবারই 10% এর অ্যাবভ শেয়ার থাকে, মানে শেয়ার আইপিও তে ছাড়ে। এই যে আচ্ছা বলো ব্যাংকের ক্ষেত্রে কত রেট, আমরা ব্যাংকের ক্ষেত্রে ফ্ল্যাট রেট হচ্ছে 37.5%। এখন আপনাকে যদি বলে যে প্রাইভেট লিমিটেড একটা পাবলিক লিমিটেড কোম্পানি 22.5%, তুমি কি জানো কিছু কন্ডিশন যদি ফুলফিল হয় এটার উপর তার কর্পোরেট ট্যাক্স রেট কমে যায়? বলে হ্যাঁ আমরা জানি স্যার, 2.5% ট্যাক্সটা কমে যায়। তার মানে হচ্ছে স্যার যদি সেই কন্ডিশন গুলো ফুলফিল করে তাহলে তার জন্য হবে 20%। আচ্ছা, তুমি কি কন্ডিশন গুলো আইডিয়া আছে কি কন্ডিশন ফুলফিল করলে 2.5% ট্যাক্স কমে যায়? এই ধরনের কোশ্চেন ফার্দার আসতে পারে। তা আমরা বলবো যে স্যার ওই কোম্পানিকে ডেফিনেটলি তার যত ধরনের ইনকাম আছে, যত ধরনের রিসিট আছে, মানে রিসিট যা পাবে ইনকাম এক্সপেন্স সব হচ্ছে ব্যাংকিং চ্যানেলে ট্রান্সফার হতে হবে। আর ইন্ডিভিজুয়ালি কোন একটা সিঙ্গেল ট্রানজাকশন 5 লাখ টাকার অ্যাবভ হলে ডেফিনেটলি তাকে ব্যাংক ট্রান্সফার করতে হবে। আর ইয়ারলি সেটা 36 লাখ টাকা, যেন সকল ধরনের খরচ ইনকাম যাই আসে 36 লাখ টাকা পর্যন্ত সে ক্যাশ ট্রানজাকশন করতে পারবে ইয়ারলি টোটাল, বাট এর উপরে গেলে ব্যাংকিং ট্রান্সফারে করতে হবে। যদি এই কন্ডিশন তিনটা কন্ডিশন ফুলফিল হয় তাহলে তার 2.5% ট্যাক্স রেটটা কমে যাবে নর্মাল রেট থেকে। আচ্ছা, ফার্দার একটা কোশ্চেন আমরা জানি যে যদি বলে আপনি কোথায় আছেন, কুমিল্লাতে, কুমিল্লার ট্যাক্স, তাহলে মিনিমাম ট্যাক্স আপনাকে কত দিতে হবে? আপনার ট্যাক্স আসে নাই, 3.5 লাখ টাকা ক্রস করেছে, যদি কোনো মহিলা থাকে তাকে যদি বলে সে যদি বলে, স্যার আমার 4 লাখ টাকা ক্রস করেছে বাট আমার ট্যাক্স আসে না, আমি কি তাহলে কত টাকা ট্যাক্স দেবো? বা উনি বলবে আপনাকে কত টাকা ট্যাক্স দিতে হবে। আমরা বলবো যে যেহেতু আমি সিটি কর্পোরেশন আছি, এনি আদার সিটি কর্পোরেশন, তাহলে আমার 4,000 টাকা দিতে হবে। আর ঢাকা, সাউথ, নর্থ এবং চিটাগং সিটি কর্পোরেশনের ক্ষেত্রে হচ্ছে যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ক্ষেত্রে 5,000 টাকা মিনিমাম ট্যাক্স আমাকে দিতে হবে। আদার দেন এনি এরিয়া আমাকে 3,000 টাকা কর্পোরেট মানে ট্যাক্স দিতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে যারা গাড়ি আছে, যাদের গাড়ি আছে, গাড়ির ক্ষেত্রে আমরা জানি কি গাড়ি যাদের আছে প্রাইভেট মোটর কার আছে তাহলে তাদের ক্ষেত্রে হচ্ছে এআইটি দেওয়া হয়। এআইটি আমরা যেমন হচ্ছে যে 1500 সিসির ক্ষেত্রে হচ্ছে যে আমার ক্ষেত্রে যেমন আমরা যেমন 25,000 টাকা দিই, তাই না? এই যে এআইটিটা, এই এআইটিটা কিন্তু সে আপনার হচ্ছে যে এই যে এআইটিটা দেখা যাচ্ছে যে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন কিন্তু এটা রিফান্ড নিতে পারবেন না। যদি বলে যে আচ্ছা বলো তোমার হচ্ছে যে ট্যাক্স আসছে 20,000 টাকা ট্যাক্স আসছে, এখন তুমি গাড়ির জন্য এআইটি দিয়েছো হচ্ছে যে 25,000 টাকা, এখন রিফান্ড তুমি চেয়েছো 5,000, এটা কি ঠিক আছে নাকি না? আমরা বলবো স্যার এটা তো আমরা যতদূর জানি এআইটি মোটর কার্ড আমার ট্যাক্সের সাথে অ্যাডজাস্ট হবে, বাট এআইটি যদি কোনো রিফান্ড থাকে এআইটি থেকে, মানে মোটর কারের এআইটি থেকে, সেটা রিফান্ডেবল না। দ্যাট মিনস হচ্ছে আমি অ্যাডজাস্ট করতে পারবো ফুললি 25,000 পর্যন্ত অ্যাডজাস্ট করতে পারবো, কারো যদি ট্যাক্স কম থাকে 20,000, এই 5,000 টাকা আমি আর এই রিফান্ড আমি চাইতে পারবো না। আমার মিনিমাম ট্যাক্স তখন হবে, ট্যাক্স আসছিল 20,000 মাইনাস এআইটি হচ্ছে 25,000, তাহলে আমি নেট লাইবিলিটি জিরো বলবো, 5,000 টাকা আমি রিফান্ড পাবো না। আচ্ছা, একটা কোশ্চেন আপনাকে করতে পারে এইরকম, সে ইউ হ্যাভ আ ট্যাক্সেবল ইনকাম হচ্ছে 4 লাখ টাকা, ইউ অলসো হ্যাভ আ রিবেট ইনভেস্টমেন্ট আছে 15,000 টাকা, তার মানে আপনার যে ট্যাক্সেবল ইনকাম আছে 4 লাখ টাকা এবং আপনি রিবেট পাবেন হচ্ছে 15,000 টাকা। হোয়াট ইজ দ্য ট্যাক্স লাইবিলিটি? এই ধরনের কোশ্চেন যদি আপনাকে বলে তাহলে আপনি তাৎক্ষণিক ভাবে সিম্পল একটা কোশ্চেন, আপনার জানেন 3.5 লাখ টাকা পর্যন্ত শূন্য শূন্য আমার ট্যাক্স আসতেছে না, পরবর্তী হচ্ছে যে আরো যেহেতু 4 লাখ তাহলে 50,000 উপর আমার হচ্ছে যে কত, 50,000 উপর হচ্ছে যে আমার আসতেছে 2,500 টাকা, সরি 10%, 50,000 এর উপর পরবর্তী। আচ্ছা, এখানে ট্যাক্স লাইবিলিটি কত হবে? আচ্ছা, এখানে আমি আনসারটা একটু ভুল দিয়ে লিখেছি, 50,000 উপরে 10%, তাই না? 10% উপর আমার 50,000 টাকা 5,000 টাকা আসে। আচ্ছা, রিবেট পাচ্ছি হচ্ছে যে 15,000 টাকা, তাহলে কি হচ্ছে নেগেটিভ আসতেছে 5,000 টাকা ট্যাক্স লাইবিলিটি মাইনাস 15,000 টাকা, 10,000 টাকা মনে হচ্ছে গভর্নমেন্টের কাছে পাবো, তাই না? আসলে বাস্তবে তা না, আমার হচ্ছে যে 5,000 টাকা হচ্ছে মিনিমাম ট্যাক্স।
তার মানে হচ্ছে যে যদি কোশ্চেনটা এইভাবে করে, আচ্ছা ধরো হচ্ছে ট্যাক্স লাইবিলিটির কারণে, সরি ট্যাক্স রিবেট ইনভেস্টমেন্ট ফেসিলিটি নেওয়ার কারণে তোমার ট্যাক্স লাইবিলিটি যদি নেগেটিভ চলে আসে, তাহলে কি তোমাকে মিনিমাম ট্যাক্স দিতে হবে? আনসারটা হবে ডেফিনেটলি স্যার। ট্যাক্স রিবেটের কারণে যদি আমার ট্যাক্স লাইবিলিটি নেগেটিভও চলে আসে, তাহলেও আমাকে মিনিমাম ট্যাক্সটা দিতে হবে। দ্যাট মিনস 5,000 টাকা, 4,000 টাকা বা 3,000 টাকা দিতে হবে। আচ্ছা, হোয়াট ইজ সার্চ চার্জ? একটা কোশ্চেন করতে পারে আপনাদেরকে, সার্চ চার্জ নিয়ে একটা কোশ্চেন করতে পারে। তাহলে হোয়াট ইজ সার্চ চার্জ? আমরা বলবো যে সার্চ চার্জ ইজ এডিশনাল টু এনভায়রনমেন্টাল সার্চ চার্জ অন ট্যাক্স লাইবিলিটি। এখন সার্চ চার্জ কি বলা হচ্ছে যে কারো নেট ওয়েলথ যদি একটা সার্টেন লেভেল ক্রস করে, তাহলেই তাকে আমরা সার্চ চার্জ দিব। আচ্ছা, তাহলে হচ্ছে কি বলা হচ্ছে নেট ওর্থ, তাহলে কত ক্রস করলে? আমরা জানি কারোর যদি নেট ওর্থ, এখন নেট ওর্থ কি, হোয়াট ইজ দ্য নেট ওর্থ, এই কোশ্চেন আসতে পারে যে নেট ওর্থ কি, রিলেটেড কোশ্চেন। তাহলে আমরা জানি হচ্ছে যে আমার টোটাল আমার অ্যাসেট থেকে যদি কোনো লাইবিলিটি বাদ দেয়, সেটা হচ্ছে আমার নেট ওর্থ। নেট ওর্থ যদি কারো 4 কোটি টাকা ক্রস করে, তাহলে হচ্ছে যে তাকে সার্চ চার্জ দিতে হবে। 4 কোটি পর্যন্ত শূন্য, পরবর্তী 4 কোটি থেকে 10 কোটি 10, এটা আপনারা স্ল্যাবটা জানেন, একটু দেখে নিলেই হবে, আমি এটা যেহেতু শেয়ার করে দেবো। তার মানে সার্চ চার্জ হচ্ছে যে কারো নেট ওর্থ যদি 4 কোটি টাকা ক্রস করে, তাহলে তাকে সার্চ চার্জটা দিতে হবে অন ট্যাক্স লাইবিলিটি। সে আপনার ট্যাক্স লাইবিলিটি হচ্ছে যে দেখা যাচ্ছে যে সে 50,000 টাকা ট্যাক্স লাইবিলিটি ছিল, এখন হচ্ছে যে 4 কোটি টাকা ক্রস করেছে, তাহলে হচ্ছে যে আপনার ওই ট্যাক্স লাইবিলিটির উপর আপনাকে সার্চ চার্জটা দিতে হবে। রেটটা হবে কত? 10%। আচ্ছা, সার্চ চার্জ, আরেকটা সার্চ চার্জ আমরা জানি এনভায়রনমেন্টাল সার্চ চার্জ। এনভায়রনমেন্টাল সার্চ চার্জ কি? পরিবেশ সার্চ চার্জ। সেটা হচ্ছে যে কারো যদি একাধিক মোটর কার থাকে, তাকে হচ্ছে যে এনভায়রনমেন্টাল সার্চ চার্জ দিতে হয়। এটা আপনার বেসিক কোশ্চেন, এটা একটু জেনে রাখা ভালো। আর এনভায়রনমেন্টাল সার্চ চার্জটা আসলে এটা কাটে হচ্ছে যে আমাদের বিআরটিএ এটা কেটে নেয় আপনি যখন ফিটনেস নিবেন তখন। আচ্ছা, আমরা জানি ট্যাক্স রিবেটের ক্ষেত্রে ম্যাক্সিমাম আমরা রিবেট কত টাকা পর্যন্ত নিতে পারি? ট্যাক্স রিবেট এই কোশ্চেন যদি আসে, আমরা জানি 10 লাখ টাকা পর্যন্ত ম্যাক্সিমাম নেওয়া যায়। আচ্ছা, এখানে আপনাকে একটা ফার্দার কোশ্চেন করতে পারে, হাউ টু ক্যালকুলেট দ্য ইনকাম ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট। আপনি কিভাবে ক্যালকুলেট করবেন ইনকাম ট্যাক্স রিবেট কিভাবে করে? আমরা জানি হচ্ছে যে 3% অফ টোটাল ট্যাক্সেবল ইনকাম, 15% অফ অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট, অর 10 লাখ, হুইচ এভার ইজ আমার লোয়ার, সেটা হবে আমার ম্যাক্সিমাম ট্যাক্স রিবেট। এখানে আমরা জানি হচ্ছে যে আপনাদের এই কোশ্চেনটা আমরা শাখাও তো বলেছিল, হ্যাঁ। আমরা জানি হচ্ছে যে হেড অফ ইনকাম কি কি, আমরা 7টা খাত আছে, 7টা খাত সবাইকে অন্তত এই এই আয়ের খাতগুলো জানতে হবে। আমরা এমপ্লয়মেন্ট দ্যাট মিনস চাকরি থেকে পাই, ইনকাম আসে রেন্ট থেকে আসে, কৃষিকাজ থেকে আসে, বিজনেস থেকে আসে, ক্যাপিটাল গেইন থেকে আসে, ফাইন্যান্সিয়াল অ্যাসেট থেকে আসে, এবং আদার সোর্স থেকে আসে। এই 7টা খাত মানে এই কোশ্চেনটা আপনাদের আসতে পারে। তারপর হচ্ছে যে যেমন হচ্ছে যে রেন্ট, আমরা যেমন ইনকাম ফ্রম রেন্ট, এটার ক্ষেত্রে একটা টোটাল রেন্টাল ভ্যালু বের করতে হয়। এটা নতুন একটা ইস্যু আসছে, যদিও আগেও ছিল, বাট এটা একটা মডিফিকেশন আসছে লাস্ট ইয়ারে। তো রেন্টাল ভ্যালুটা কিভাবে বের করে যদি আপনাকে কোশ্চেন করা হয়, তাহলে আমরা বলবো হচ্ছে যে হায়ার অফ রেন্ট রিসিভ, যে রেন্টটা আমরা পাচ্ছি, দেন অর অ্যানুয়াল ভ্যালু, এই দুইটার মাঝে যেটা বড়, সাথে হচ্ছে যে যদি ভাড়ার সাথে কোনো অ্যাডভান্স অ্যাডজাস্ট হয় সেটা আসবে, ইন এডিশন যদি আরো কিছু আপনি পান ভাড়াটিয়ার কাছ থেকে সেটা আসবে, ভাড়াটি আপনাকে সার্ভিস চার্জ দেয় সেটাও আসবে, আর ভ্যাকেন্সি অ্যালাউন্স যদি থাকে 2 মাস ভাড়া ছিল না, সেটা আমি মাইনাস করব। এই হচ্ছে যে আমার হচ্ছে যে রেন্টাল ভ্যালু, এটা বের করা হয়। এটা আপনারা দেখে নিলে হবে, জাস্ট বোঝার স্বার্থে বললাম আর কি কিভাবে করে। আচ্ছা, আমরা জানি হচ্ছে যে এই যে রেন্ট, এটা কি রেসিডেন্সিয়াল দিচ্ছি মানে কমার্শিয়াল পারপাস দিচ্ছি না নন কমার্শিয়াল পারপাস? যদি দেখা যাচ্ছে রেসিডেন্সিয়াল পারপাসে দেওয়া হয়, তাহলে এটার ক্ষেত্রে রিপেয়ার মেইনটেনেন্সে কত পার্সেন্ট পর্যন্ত আপনি অ্যালাওয়েবল পাবেন? আমরা জানি 25%। আর যদি এটা কমার্শিয়াল পারপাসে হয়, সেটা হচ্ছে 30%। যে দেখা যাচ্ছে একটা অফিসকে ভাড়া দিয়েছেন, সেক্ষেত্রে আপনি রিপেয়ার মেইনটেনেন্সে আপনি 30% বেনিফিট পাবেন। এখানে আপনাকে কিছু কোশ্চেন করতে পারে যে আচ্ছা বলো তো বিজনেসের ক্ষেত্রে, যে বিজনেস ইনকাম আন্ডার সেকশন 55 এর ক্ষেত্রে, সেকশন 55 ওই জায়গায় কি কি খরচ আসলে ডিসঅ্যালাউ করে ডিসিটি, এই টাইপের কোশ্চেন তোমার কি আইডিয়া আছে? তো এইটা আপনার একটু দেখে নিলে হবে। যেমন এক্সেস পার কেজি তো আমরা উপরে পড়েছিলাম, এই পার কেজি যদি 10 লাখের উপরে যদি খরচ হয়, সেটা ডিসিটি এটা ডিসঅ্যালাউ করে দেয়। আমি বলতেছি খরচ, ও বলতেছে না এটা ডিসঅ্যালাউ করে দেবে। ডিসঅ্যালাউ করা মানে আপনার ট্যাক্স বার্ডেন বাড়বে। আপনার ওই যে রয়্যালটি, লাইসেন্স ফি, টেকনিক্যাল ফি, এটা যদি 10% অফ 10% অ্যাবভ হয় নেট বিজনেস প্রফিটের, তাহলে এটা
ডিসঅ্যালাউ করে দেবে। আপনার যদি হচ্ছে যে যদি এমন হয় যে ফরেন ট্রাভেল যারা করে, ফরেন ট্রাভেল তাদের ক্ষেত্রে 0.5% অফ বিজনেস টার্নওভারের 0.5% ক্রস করলে তাহলে তাকে এটা ডিসঅ্যালাউ করে দিবে। এন্টারটেইনমেন্ট 4% অফ পাস 10 লাখ, 2% অফ রিমেইনিং অ্যামাউন্ট, এই এন্টারটেইনমেন্টও যদি অ্যাক্সেস হয়ে যায়, এটা ইয়ে হয়, তাহলে আপনাকে এটা ডিসঅ্যালাউ করে দিবে। কারো যদি হয় দেখা যাচ্ছে যে প্রমোশনাল এক্সপেন্সের ক্ষেত্রে হচ্ছে 0.5% অফ বিজনেস টার্নওভারের বেশি যদি হয় তাহলে অ্যাক্সেস হয়ে যাবে, সেটাও আপনাকে ডিসঅ্যালাউ করে দেবে। আচ্ছা, আরেকটা কোশ্চেন আপনাকে যদি সিম্পল একটা কোশ্চেন করে, ডিসিডি আস্কস ইউ দ্যাট ইউর কোম্পানি পেড টাকা 6 লাখ, আপনার মানে ইউর কোম্পানি পেড টাকা 6 লাখ ফর পারচেজিং র ম্যাটেরিয়ালস। আপনি র ম্যাটেরিয়ালস পারচেজ করার জন্য 6 লাখ টাকা পেড করছে ইন ক্যাশ, কোন একটা ভেন্ডরকে ক্যাশ টাকা দিয়েছে। কিসের পরিবর্তে? সে পে অর্ডার অথবা চেকের পরিবর্তে 6 লাখ টাকা ক্যাশ দিয়েছে। এক্ষেত্রে বলেন তো ডিসঅ্যালাউ করবে কতটুকু? আইনে বলা হচ্ছে যে ডিসঅ্যালাউ করবে হচ্ছে যে, আমরা জানি ম্যাক্সিমাম হচ্ছে যে 5 লাখ টাকা পর্যন্ত আপনি ক্যাশ দিতে পারবেন। যদি এটা ক্রস করে ফেলে, এটা এক্সিড করে, আপনি সেই ক্ষেত্রে মানে ট্রান্সফারে দেন নাই, ক্যাশ দিয়েছেন, ওই এক্সেস অ্যামাউন্টটাকে ডিসঅ্যালাউ করে দেবে। দ্যাট মিনস হচ্ছে যে 1 লাখ টাকা, যেহেতু আমি 6 লাখ টাকা দিয়েছি ভেন্ডরকে, ক্যাশ দিয়েছি, 1 লাখ টাকা আমাকে ডিসঅ্যালাউ করে দেবে। আপনার ফার্দার একটা কোশ্চেন আসতে পারে, যেমন একটা ক্যাপিটাল গেইন নিয়ে আসছে। ক্যাপিটাল গেইনটা কি? তার মানে কোনো ক্যাপিটাল অ্যাসেট থেকে যদি বাই সেল করে বা ট্রান্সফার করার কারণে যে গেইনটা হবে সেটা হচ্ছে আমার ক্যাপিটাল গেইন। ক্যাপিটাল গেইনের ক্ষেত্রে ট্যাক্স রেটটা কত? এটা একটা কোশ্চেন থাকতে পারে। আমরা জানি কোম্পানি স্ল্যাব মানে বিভিন্ন রেট আছে, 22.5% কর্পোরেট ট্যাক্স রেট। যেমন এই কোম্পানির ক্ষেত্রে কি হবে, যদি ওই কোম্পানির ক্যাপিটাল গেইন থাকে তাহলে হচ্ছে যে বলা হচ্ছে ক্যাপিটাল ইনকাম আর্ন বাই কোম্পানি ট্রাস্ট অর ফান্ড, এক্ষেত্রে তাদের ক্ষেত্রে হচ্ছে 15%। আর আদার দেন কোম্পানি ট্রাস্ট এন্ড ফান্ড, আদার দেন কোম্পানি ট্রাস্ট এন্ড ফান্ড মিনস হচ্ছে যে আমি ব্যক্তি হয়ে যাচ্ছি, কোম্পানি নাই, ট্রাস্ট নাই, ফান্ড নাই। বাকি সবার ক্ষেত্রে বলা হচ্ছে যে যদি ওই অ্যাসেটটা 5 বছরের মধ্যে ট্রান্সফার হয় তাহলে রেগুলার রেট, তার মানে স্ল্যাবটা প্রযোজ্য হবে। আর যদি হয় এই ট্রান্সফারটা 5 বছরের পরে ট্রান্সফার করি, আমার একটা ফ্ল্যাট ছিল, এটা আমি বিক্রি করতেছি দেখা যায় 5 বছর পরে, অথবা একটা মেশিন ছিল সেটা বিক্রি করতেছি 5 বছর পরে, তাহলে এখান থেকে যে গেইনটা আসবে সেটার উপর 50% ট্যাক্স রেট প্রযোজ্য হবে। আর হচ্ছে যে এখানে যদি বলা হয় যে আমরা জানি যে মানে কোশ্চেনটা আসতে পারে এরকম, আচ্ছা ধরো তুমি হচ্ছে যে তোমার অনেকগুলো শেয়ার আছে, প্রায় 1 কোটি টাকা বা 1 কোটি টাকা শেয়ার আছে। এক্ষেত্রে তুমি শেয়ার মার্কেট থেকে গেইন করছো হচ্ছে যে 60 লাখ টাকা। আচ্ছা বলো তো তোমার কি ট্যাক্স দেওয়া লাগবে কিনা, এই টাইপের আসলো। তো আমরা জানি হচ্ছে যে আমরা বলবো যে স্যার, যদি এমন হয় যে আমরা আইনে বলা হচ্ছে যে 50 লাখ টাকা অতীতে কিন্তু কোনো ব্যক্তির ক্ষেত্রে, আমরা এটা আইনটা জানা থাকতে হবে। প্রিভিয়াসলি ছিল হচ্ছে যে শেয়ার মার্কেট থেকে কোনো ব্যক্তি যদি গেইন করে সেটার উপর ট্যাক্স দেওয়া লাগতো না। এখন নতুন আইনে আসছে হচ্ছে যে 50 লাখ টাকা যদি ক্যাপিটাল গেইন হয়, শেয়ার মার্কেট থেকে লাভ হয়, 50 লাখ পর্যন্ত আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না, বাট এটা এক্সিড করলে আপনাকে ট্যাক্স দিতে হবে। তো ট্যাক্স মানে ক্যাপিটাল গেইনের উপর ট্যাক্সটা দিতে হবে। তার ট্যাক্সটা দিতে হবে কি হারে? এই যে ব্যক্তির ক্ষেত্রে যে 2টা নিয়ম, এই যে 5 বছর বা 5 বছর পরে, এটা। আচ্ছা, তারপরে আসেন ফাইন্যান্সিয়াল অ্যাসেট, ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট, এটা নতুন একটা পয়েন্ট আসছে। আপনাকে বলতে পারে, আচ্ছা বলো তো ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট, অতীতে তো এটা ছিল না, এটা বলতে তুমি কি বুঝো? ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট বলতে, ফাইন্যান্সিয়াল অ্যাসেট যেহেতু বলছে, ডিরেক্টলি আপনি চিন্তা করবেন যে যত ধরনের ডিপোজিট গুলা মানে ইন্টারেস্ট যেগুলো থেকে আর্ন হয় ওইগুলো হচ্ছে যে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট। তার মানে ব্যাংক রিলেটেড, ব্যাংকের যে ডিপোজিট করতেছি, এফডিআর টেফডিআর সেটা, গভর্নমেন্ট সিকিউরিটি যদি থাকে সেটা, সাথে যদি ডিভিডেন্ড থাকে সেটা, এগুলো হচ্ছে যে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট হিসেবে কাউন্ট হবে। আচ্ছা, এখন ইয়ে বললো, আপনাকে কোশ্চেন করলো, আচ্ছা তোমার আব্বা আম্মু আছে? আমি বললাম জি স্যার আছে। আপনাকে বললো যে আচ্ছা ধরো তোমার একজন রিলেটিভ তোমাকে 1 কোটি টাকা গিফট দিয়েছে, ডোনেশন দিয়েছে, তাহলে তুমি কি করবা? এটা কি ইনকাম হবে? আমরা বলবো যে স্যার ডেফিনেটলি এটা ইনকাম হিসেবে কাউন্ট করতে হবে। আর স্যার এটা যদি বলো, আচ্ছা বলো বলো তো যদি তোমার মা বাবা দেয়, তাহলে এটার ক্ষেত্রে হচ্ছে যে এক্সাম্পটেড আছে। দ্যাট মিনস হচ্ছে বলা হচ্ছে যে ডোনেশন, গ্র্যান্ট অর গিফট কল বাই হোয়াট এভার নেম উইল বি ট্রিটেড এজ আদার ইনকাম। তার মানে হচ্ছে ডোনেশন যেই নামেই ডাকুক না কেন, যদি কারো কাছ থেকে পাই সেটা আদার ইনকাম হবে, এক্সেপ্ট গিফট ফ্রম অর টু স্পাউস, প্যারেন্টস, চিলড্রেন। এই ক্ষেত্রে যদি, তার মানে আপনার স্পাউস, প্যারেন্টস অথবা চিলড্রেন, তাদেরকে যদি কোনো গিফটের আদান প্রদান হয় তাহলে এটার উপর কোনো ট্যাক্স দিতে হবে না, আদার ইনকাম হিসেবে ট্রিট করা হবে না। বাট আপনাকে বলে দিছে একটা কন্ডিশন, বলে দিছে। কন্ডিশনটা কি? ডেফিনেটলি আপনি যাকে ডোনেশন দিচ্ছেন
সে পাচ্ছে, আপনি দিচ্ছেন, আপনার যাচ্ছে, এই ইস্যুটা আপনার রিটার্নে রিফ্লেকশন থাকতে হবে। তার মানে হচ্ছে আপনি বললেন ডোনেশন দিয়েছি, আমার মানে আইটি 10B তে বলে দেবো ডোনেশন পেইড, আর উনি বলে দেবো হচ্ছে যে ডোনেশন রিসিপ্ট, এইটা দেখাতে হবে। আপনি দিচ্ছেন, আপনার ওয়াইফের ক্ষেত্রে দেখা যাচ্ছে রিটার্নে নাই, তাহলে কিন্তু এটা ফাইন্ড আউট করবে, মানে এটার কারণে আপনি ডিসঅ্যালাউ করে দিবে, ইনকাম হিসেবে কাউন্ট করবে। আপনার ওয়াইফে দেখাইছে কিন্তু আপনি দেখাননি, সেটাও ঝামেলা করবে। আচ্ছা, তারপরে আসে হচ্ছে যে একটা কোশ্চেন আসতে পারে, আমরা জানি হচ্ছে যে আচ্ছা ধরো তোমার হচ্ছে 5টা বিজনেস আছে, এখন এই বিজনেসে লস হচ্ছে, লস গুলো কি হয়, হাউ মেনি ইয়ার্স দ্য লসেস উইল বি ক্যারি ফরওয়ার্ডেড আন্ডার সেকশন 70, কত বছর পর্যন্ত লস ক্যারি ফরওয়ার্ড হয়, আমরা এটা সবাই জানি 6 বছর পর্যন্ত ক্যারি ফরওয়ার্ড হয় লস গুলা। তারপরে বলো, আচ্ছা বলো তো, আমরা জানি কিছু কিছু লস সেট আপ হয় না, মানে একটা আরেকটার সাথে, আমরা ইউজুয়ালি হচ্ছে যে লস হচ্ছে একটা এক বিজনেসের লস আরেক বিজনেসের লাভ, এটা নেট অফ, মানে সেট অফ হয়, সেট অফ হয়ে নেটে গিয়ে আমার কত হচ্ছে। বাট কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে এই সেট অফটা করা হয় না, সেটা কি একটা যেমন ক্যাপিটাল লস, ক্যাপিটাল লসটা যদি হয়ে থাকে তাহলে ক্যাপিটাল লস সেট অফ এগেইনস্ট ক্যাপিটাল গেইন এন্ড ক্যারি ফরওয়ার্ড টু 6 ইয়ার্স, তার মানে এটা কারোর সাথে কিন্তু সেট আপ করা যাবে না। স্পেকুলেশন বিজনেস, তার মানে আপনার যদি কোনো স্পেকুলেশন বিজনেস থাকে, ওই ক্ষেত্রে ওইটা সেট আপ হয় না, এটা 6 বছর পর্যন্ত ওইটা ফিউচারে স্পেকুলেশন বিজনেস থেকে যেটা আসবে সেটা। এখন যদি বলা থাকে এক্সামটেড কিছু সোর্স আছে, দেখা যাচ্ছে এক্সামশন দেয়া, এই এক্সামশনের যে দেয়া আছে সেটার লস হচ্ছে, তো নর্মালি হচ্ছে যে লসেস ফ্রম এক্সামটেড সোর্সেস এর ক্ষেত্রে এটা আসলে সেট আপও হয় না, ক্যারি ফরওয়ার্ডও হয় না, এটাই আপনারা একটু দেখে নেবেন। আর বলা হচ্ছে যে যদি বলে আপনাকে একটা কোশ্চেন, আচ্ছা বলো তো, আমরা জানি 6 বছর পর্যন্ত তুমি বললা যে লস ক্যারি ফরওয়ার্ড করা যায় সেট আপ না হওয়া পর্যন্ত, আচ্ছা বলো তো কোন ক্ষেত্রে লস আনলিমিটেড টাইম পর্যন্ত দেওয়া যায়। আমরা জানি একটা একটা পয়েন্ট আছে, আনঅ্যাবজর্ব ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন যদি আনঅ্যাবজর্ব কিছু থেকে থাকে, এই ডেপ্রিসিয়েশনটা হচ্ছে যে ক্যারি ফরওয়ার্ড হয় ইনডেফিনিটলি। আচ্ছা, তারপরে আসে আমরা একটা দেখি, হু উইল সাবমিট অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট উইথ ইনকাম ট্যাক্স রিটার্ন। একটা কোশ্চেন যদি বলে, আচ্ছা তোমরা তো সিএ ফার্মে আছো, বলো তো কাদের ক্ষেত্রে রিটার্ন সাবমিশনের সময় অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সাবমিট করতে হয়। তো আমরা ইউজুয়ালি সরাসরি বলে ফেলছি স্যার কোম্পানি ক্ষেত্রে সাবমিট করতে হয়। আচ্ছা এটা বললো, আর কাদের ক্ষেত্রে, তখন আমরা একটু আইনটি একটু দেখে নেবো। বলা হচ্ছে এনি পার্সন এক্সেপ্ট ন্যাচারাল পার্সন অর হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, তার মানে কোনো ব্যক্তি, ইন্ডিভিজুয়াল ব্যক্তি ছাড়া বাকি সবার ক্ষেত্রে, বাকি সবাই চলে আসছে, তাদের ক্ষেত্রে হচ্ছে অডিটেড ফাইন্যান্সিয়াল সাবমিট করতে হবে। এখন আরেকটা কন্ডিশন বলা আছে, প্রোভাইডেড দ্যাট দিস প্রভিশন শ্যাল নট অ্যাপ্লাই ইন দ্য ফলোইং কেসেস, কাদের ক্ষেত্রে প্রযোজ্য না। আমি প্রথম কন্ডিশন দেখলাম কোন ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য না, তার মানে বাকি সবার ক্ষেত্রে অডিটেড ফাইন্যান্সিয়াল সাবমিট করতে হবে। পরের পয়েন্টে এসে বললো যে তাদের ক্ষেত্রেও প্রযোজ্য না, তারা কে, এনি ফার্ম, ট্রাস্ট, institution of person, foundation, society or cooperative society having turnover not exceeding 5 crore, তার মানে কোনো ফার্ম, আপনার পার্টনারশিপ ফার্ম আছে, ট্রাস্ট, institution of person, ফাউন্ডেশন, এখন তাদের ক্ষেত্রে যদি টার্নওভার 5 কোটি ক্রস না করে, তাদের ক্ষেত্রেও অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সাবমিট করা লাগবে না। এখন কোশ্চেন আসে, তার মানে কি কোনো ফার্ম, ট্রাস্ট, institution of person, ফাউন্ডেশন, সোসাইটি, কোঅপারেটিভ সোসাইটি, তাদের টার্নওভার যদি 5 কোটি ক্রস করে, তখন আনসারটা হবে ডেফিনেটলি স্যার তাকেও অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সাবমিট করতে হবে। আচ্ছা, তারপর 39 আমরা যদি কোশ্চেনটা একটু দেখি, হোয়াট ইজ দ্য কনসিকুয়েন্সেস ইফ সাবমিট ইনকমপ্লিট অর ইনকারেক্ট অ্যাকাউন্ট উইথ রিটার্ন। আপনাকে বলো, আচ্ছা তুমি বললা যে অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তোমার কোম্পানি সাথে সাবমিট করতে হবে, ধরো এই অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা ইনকমপ্লিট অথবা ইনকারেক্ট, এক্ষেত্রে কি হবে, এটার কোনো কনসিকুয়েন্সেস আছে। আমরা বলবো ডেফিনেটলি স্যার, বলা হচ্ছে কি ইফ এক্সপেন্সেস আর নট ভেরিফাইয়েবল, যদি কোনো এক্সপেন্স ভেরিফাইয়েবল না হয় ট্যাক্স অথরিটি এটা ডিসঅ্যালাউ করে দেবে। পরবর্তীতে বলছে যে ডিসিটি মে অ্যাসেস ট্যাক্স এট হিজ ডিসক্রিশন, তার মানে ডিসিটি তার মতো করে ট্যাক্স অ্যাসেস করবে, ওই যে ইনকমপ্লিট অ্যাকাউন্টস দিয়েছেন তার ভিত্তিতে সে এটা করবে না। নাম্বার 40 যদি দেখি, বলা হচ্ছে যে হোয়াট ট্যাক্স রেট ইজ অ্যাপ্লাইড অন ইন্টারেস্ট প্রফিট অফ ইউ ডিপোজিট বাই এনি ব্যাংক। আচ্ছা আমরা এটা সিম্পল আমরা জানি, নর্মালি হচ্ছে যদি বলে যেহেতু ব্যাংক রিলেটেড সবাই মোটামুটি এই জিনিসটা অন্তত কমন, কে মানে কেউ রিটার্নে মানে ইনকাম ট্যাক্সে জড়িত থাকুক বা না থাকুক, বাট সবার অন্তত ব্যাংক অ্যাকাউন্ট আছে, কারোর কোনো ডিপিএস আছে, কারোর এফডিআর আছে। তো এই টাইপের ক্ষেত্রে হচ্ছে যে বলতে পারে যে তোমার একটা এফডিআর আছে, এই ক্ষেত্রে ট্যাক্স রেটটা কত হবে, মানে ট্যাক্স রেট বলতে কি টিডিএস রেটটা কত, ব্যাংক তোমার ওই যে তোমার এফডিআর থেকে যে ইনকামটা জেনারেট হচ্ছে তোমার অ্যাকাউন্টে দিচ্ছে, দেওয়ার আগে কত টাকা ট্যাক্স কাটবে, এই কোশ্চেনটার জন্য হচ্ছে 40। আমরা এটা জানি কোম্পানির ক্ষেত্রে 20%,
ট্রাস্ট ইনস্টিটিউশনের ক্ষেত্রে 20%, আর ব্যক্তির ক্ষেত্রে হচ্ছে যে 10%, অর এনি আদার পার্সনের ক্ষেত্রে 10% আরে ট্যাক্সটা কাটতে হয়। আচ্ছা, তারপরে আসি, এখানে একটা ফার্দার কোশ্চেন আসতে পারে, হয়তো পরবর্তীতে আছে কিনা। আচ্ছা, ধরো হচ্ছে যে তোমার হচ্ছে যে টিন নাই, তাহলে কি হবে? আমরা বলবো যে স্যার আমার তো আসলে স্যার টিন নাম্বার নাই, এখন আমার এফডি এর উপর স্যার হচ্ছে যে 15% কাটে স্যার, আপনি বললেন ট্যাক্স 10%। তখন আইনে বলা হচ্ছে, তখন বলতে হবে যে স্যার আসলে হচ্ছে যে আইনেই বলা আছে হচ্ছে যে যাদের টিন নাই তাদের হচ্ছে যে 50% হায়ার হয়ে যাবে তাদের ক্ষেত্রে, তার মানে 15% হলে কাটতে হবে। যদি কোম্পানি যদি টিন না, পিএসআর, এখন বলা হচ্ছে পিএসআর নট অনলি টিন, কেউ কারো টিন আছে বাট পিএসআর সাবমিট করছে না, তার ক্ষেত্রেও এই নিয়ম। মানে মেইন নিয়ম হচ্ছে এখন পিএসআর, আগে ছিল যেমন টিন সাবমিট করলেই হতো, আপনার উপর দেখা যাচ্ছে যে 10% ট্যাক্স কাটতো আপনার ইনকামের উপর, এফডিআর ইনকামের উপর। এখন হচ্ছে যে টিন আছে, আপনি পিএসআর সাবমিট করেন না, আপনার ইনকামের উপর 15% হারে ট্যাক্স কাটবে। যদি কোম্পানি হয় আপনার প্রতিষ্ঠান, তাহলে এটার উপর 30% হয়ে যাবে। আচ্ছা, এখন একটা কোশ্চেন করতে হবে, আচ্ছা বাবা তোমার কি সঞ্চয়পত্র আছে? বলো যে জি স্যার একটা সঞ্চয়পত্র আছে স্যার আছে। এখন তুমি এই ধরনের একটা কোশ্চেন করতে পারে, সামওয়ান কেমস টু ইউ, আপনার কাছে আসলো কেউ, উনি বললো আচ্ছা ধরো বাবা তোমার কাছে একজন আসলো, এসে বলতেছে আমি সঞ্চয়পত্র করতে চাই কিন্তু আমি ট্যাক্সের ঝামেলা নিতে চাচ্ছি না, এখন বলো তো কত টাকা পর্যন্ত সঞ্চয়পত্র করলে আমার ট্যাক্স দেয়া লাগবে না? আমরা বলবো যে স্যার ডেফিনেটলি আপ টু 5 লাখ ইনভেস্টমেন্ট ইন সঞ্চয়পত্র যদি কেউ করে, এই ক্ষেত্রে তার উপর ট্যাক্স আসবে না। তারপর আমরা যদি 42 নাম্বার কোশ্চেনটা একটু দেখি, বলা হচ্ছে যে আমরা এটা হয়তো অনেকে যারা ইয়ে থাকে ফরেন, কি বলে, যারা দেশের বাইরে থাকে রেমিটেন্স যোদ্ধা, হ্যাঁ, তারা অথবা হচ্ছে যারা রিটায়ারমেন্ট, তাদের ক্ষেত্রে এইটা যেমন ওয়েদার টিডিএস এট দ্য রেট 10% ইজ অ্যাপ্লিকেবল ফর ইনভেস্টমেন্ট বন্ড আছে, ইউএস ডলার বন্ড আছে, হ্যাঁ, এই ধরনের বিভিন্ন বন্ড আছে, কিন্তু এই বন্ডের ক্ষেত্রে কিন্তু ফুললি এক্সাম্পটেড, তাদের উপর কোনো ট্যাক্স কাটা হয় না। আচ্ছা, এখন একটা কোশ্চেন আপনাদের করতে পারি, এটা হচ্ছে যারা ট্যাক্স এক্সপার্ট তাদের ক্ষেত্রে এটা ইউজুয়ালি আসে, হাউ টু ক্যালকুলেট গ্রসিং আপ দ্য বিল ইন কেস অফ পেমেন্ট মেড উইদাউট ট্যাক্স। বলা হচ্ছে আচ্ছা তুমি যে প্রতিষ্ঠানে জব করছো, তুমি ধরে নাও তুমি আহ, কাউকে 100 টাকা পেমেন্ট করেছো, ওকে পেমেন্ট করেছো, বাট তুমি আসলে ট্যাক্সটা কাটো নাই। আচ্ছা বলো তো তাহলে ট্যাক্সটা কত হবে আর বিলটা গ্রস আপ কত হবে? তার মানে যদি এই ধরনের কোশ্চেন আসে, তাহলে আমরা একটু এক্সাম্পলে দেখি। ফর্মুলাটা হচ্ছে 100 ইন্টু এ বাই 100 মাইনাস বি, এটা আমরা সবাই জানি। এ মিনস হচ্ছে যে অ্যামাউন্টটা আমি পেড করতেছি উইদাউট ট্যাক্স এট সোর্স, আর বি হচ্ছে ট্যাক্স রেটটা কত। এক্সাম্পল, আমরা একটা উদাহরণ যদি দেখি, আপনাকে একটা কোশ্চেন করতে পারি। আচ্ছা ধরো বাবা ঢাকা ব্যাংক পেড ইন্টারেস্ট প্রফিট অফ 100 টু এ কাস্টমার উইদাউট ডিডাক্টিং টিডিএস 10%, তো এই ক্ষেত্রে গ্রস আপ বিলটা কত হবে? তো আমরা জানি হচ্ছে যে আপনি ডিরেক্টলি 100 টাকা আমি পে করেছি কোনো ট্যাক্স ছাড়াই, ডিরেক্টলি 0.9 দ্বারা ভাগ করলে হয়ে যাবে। আর আপনি অ্যাজ ইউজুয়াল ফর্মুলা যদি যান 100 ইন্টু 100 ভাগ হচ্ছে 100 মাইনাস 10, তাহলে 111 হচ্ছে। আর ট্যাক্স হবে এইটার উপর গ্রস আপ করে 10% আসবে। গ্রস আপটা আমরা অনেক যারা এক্সপার্ট আমরা এটা ভালো করে জানি, যাদের কারণ কনফিউশন আছে তারা একটু আমাকে আস্ক করবেন। 44 যদি একটু দেখি আমরা, by how much will the tax rate increase if recipient fails to provide proof of submission of their income tax return? এই কোশ্চেন আনসারটা অলরেডি আমি দিয়েছি। কেউ যদি প্রুফ অফ সাবমিশন অফ রিটার্ন সাবমিট না করে, নট অনলি ব্যাংকে, যারা ভেন্ডরও যদি আপনাদের প্রতিষ্ঠানে প্রুফ অফ সাবমিশন অফ রিটার্ন সাবমিট না করে, তাহলে তাদের ক্ষেত্রে ট্যাক্স রেট ধরবেন হচ্ছে যে 50% হাইয়ার, প্রেসক্রাইব রেটের থেকে 50 নট অনলি 50% হাইয়ার হয়ে যাবে তাদের ক্ষেত্রে। তার ক্ষেত্রে যদি ট্যাক্স কাটতেন 10%, সেটাও যে 15% হয়ে যাবে। 45 নাম্বার একটু দেখি, what are the consequences if a person fail to deduct or collect tax at source? বলো আচ্ছা তুমি প্রতিষ্ঠানে জব করো, তুমি কোন সাইডটা দেখো? স্যার আমি পেমেন্ট সাইডটা দেখি। আচ্ছা পেমেন্ট সাইডটা যে দেখো, আচ্ছা ধরে নাও হচ্ছে তুমি ট্যাক্সটা ফেল করছো, তুমি কাটো না ঠিক মতো। আচ্ছা কাটছো 10% বলা হচ্ছে, তুমি কাটছো 5%, অথবা 5% বলা হচ্ছে 3% কেটেছো, অথবা ট্যাক্সটা কেটে গভর্নমেন্ট অ্যাকাউন্টে দেই নাই, এটার কনসিকুয়েন্স কি? কনসিকুয়েন্সটা ভেরি ভেরি মাচ সিরিয়াস। তো এই ইস্যুটা আমাদের একটু জানতে হবে। এটা হচ্ছে বলা হচ্ছে কি, যারা এটা ফেলিওর হবে তাদেরকে বলা হচ্ছে যে ডেফিনেটলি তাকে যে অ্যামাউন্টটা কাটে নেয় সেটা কাটতে হবে এবং গভর্নমেন্ট অ্যাকাউন্টে জমা দিতে হবে যে পরিমাণটা কম। পেনাল্টি হবে 10 লাখ, নট এক্সিডিং 10 লাখ। তার মানে পেনাল্টিটা আপনার জন্য 5 লাখ হতে পারে, কারোর জন্য 10 লাখ হতে পারে। ইন এডিশন হচ্ছে যে বলা হচ্ছে যে ইন এডিশন পারসন শ্যাল বি লাইবল টু পে এডিশনাল অ্যামাউন্ট এট দ্য রেট 2% পার মান্থ এক্সেপ্ট পেনাল্টি। তার মানে 10 লাখ যে পেনাল্টি করলো সেটার উপর হবে না, বাট
আপনি যে টাকাটা কাটেন না সেটার উপর 2% হারে পার মান্থ আপনাকে পেনাল্টি দিতে হবে। 46 যদি একটু দেখি আমরা, ফর এনি ট্যাক্স পেয়ার হোয়াট ইজ দ্য মিনিমাম অ্যাসেসড ইনকাম ইন দ্য লাস্ট ইনকাম ইয়ার দ্যাট রিকোয়ার্স পেমেন্ট অফ অ্যাডভান্স ট্যাক্স। আচ্ছা, এই কোশ্চেনটা এরকম আসতে পারে। আচ্ছা বলো তো বাবারা, তোমরা অ্যাডভান্স ট্যাক্স এর নাম শোনো তো, নাম তো শুনেছো, অ্যাডভান্স ট্যাক্স। এই অ্যাডভান্স ট্যাক্স এর ক্ষেত্রে কিভাবে আসলে এই যে তোমার মিনিমাম অ্যাসেজ ইনকামটা কিভাবে তুমি কাউন্ট করবা? তুমি তো আছো হচ্ছে যে এই যে 24-25 অর্থ বছরে আছো, কিন্তু এখন তুমি অ্যাডভান্স ট্যাক্সে কিভাবে দিবা? নর্মালি যারা জব করি তাদের ক্ষেত্রে কিন্তু এইচআর দিয়ে দিচ্ছে, অনেক ক্ষেত্রে ডিসিটি, যেমন আমার ব্যাংকের ক্ষেত্রে ডিসিটি কে দেখেছি ফোন করে একটা চিঠি ইস্যু করছে আপনি কেন অ্যাডভান্স ট্যাক্স দেন নাই। হোয়ারেস এইচআর কিন্তু প্রপারলি টিডিএস কাটতেছে, টিডিএস ও ওয়ান কাইন্ড অফ অ্যাডভান্স, বাট এইচআর কাটতেছে। এটা হওয়া উচিত ছিল যে কোনো ব্যক্তি যারা জব করে না তাদের ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য হওয়া উচিত ছিল আর কি। তো এক্ষেত্রে কি অ্যাডভান্স ট্যাক্সটা কিভাবে ক্যালকুলেশন করবো? তার মানে তো আমি তো জানি রানিং ইয়ারে আছে, আমি তো বুঝতেছি না। তার মানে আইনে বলা হচ্ছে যে লাস্ট ইয়ারে যে তোমার যে অ্যাসেজ ইনকাম হয়েছে সেটাকে ধরে নেওয়া হচ্ছে মিনিমাম হচ্ছে তোমার এই মানে এই বছরের জন্য ইনকাম হবে, সেটার উপর বেস করে 75% তোমাকে এই অর্থ বছরে জমা দিতে হবে, 4টা কিস্তিতে জমা দিতে হবে। এটা আপনাদেরকে হয়তো কোশ্চেন করতে পারে যে অ্যাডভান্স ট্যাক্স আমরা কিভাবে দেবো। আমরা বলবো যে 4টা কিস্তিতে দেওয়া হয়, তার মানে প্রত্যেক কোয়ার্টারে হচ্ছে যে 25% হারে টাকাটা দিতে হয়। আর যেহেতু আমি জানি না, আমার লাস্ট অ্যাসেজ ইনকামটাকেই ধরে নিব, লাস্ট গত বছরে আমার 10 লাখ টাকা ট্যাক্সেবল ইনকাম ছিল, ধরে নেই হচ্ছে এই বছরও আমার মিনিমাম হবে 10 লাখ টাকা, ওইটার 75% আমি কাউন্ট করে ট্যাক্স ট্যাক্স যেটা 10 লাখ টাকা তো ইনকাম, সেটার উপর যে ট্যাক্সটা আসবে সেটার মিনিমাম 75% ট্যাক্স দিতে হবে। 48 কি বলা আছে, হোয়াট ইজ দ্য কনসিকুয়েন্স ইফ এনিওয়ান ফেল টু পে ইনস্টলমেন্ট অফ অ্যাডভান্স ট্যাক্স? কেউ যদি অ্যাডভান্স ট্যাক্স না দেয় তার কনসিকুয়েন্সটা কি? তাকে বলা হচ্ছে যে এসএসসি ইন ডিফল্ট, তাকে এসএসসি ইন ডিফল্ট হিসেবে কাউন্ট করবে ইফ অ্যাডভান্স পেইড ইজ লেস দেন 75%, যদি কম মানে 75% এর কম হয় তাকে 10% পার অ্যানাম তাকে দিতে হবে অন দা শর্টফল, মানে যে শর্টফল অ্যামাউন্টটা হবে সেটার উপর 10% আর ইন এডিশন ইন্টারেস্টটা দিতে হবে। ফার্দার রেট অফ ইন্টারেস্ট উইল বি 50% হায়ার ইফ দ্য রিটার্ন ইজ নট ফাইলড অন অর বিফোর দ্য ট্যাক্স ডে। তার মানে আপনি তো অ্যাডভান্স ট্যাক্স দেন নাই, ইন এডিশন ট্যাক্স ডে পরে গিয়ে রিটার্ন সাবমিট করছেন, এই ক্ষেত্রে আপনার ওই যে পেনাল্টিটা যে 10% সেটা আবার 50% বেড়ে যাবে, মানে 15% হবে। হু উইল পে মিনিমাম ট্যাক্স আন্ডার সেকশন 163 আন্ডারে আসলে মিনিমাম ট্যাক্সটা কত হবে? হ্যাঁ, এই যে এটা আমরা যেটা জানি, এটা এনি আদার কেসেস এর ক্ষেত্রে হচ্ছে যে টার্ন ওভারের 0.6% তাকে দিতে হবে। এখানে বলা হচ্ছে এনি কোম্পানি, এনি ট্রাস্ট, এনি সাচ ফার্ম অর এ মানে ইনস্টিটিউশন অফ পারসন হ্যাভিং গ্রস রিসিট অফ নট লেস দেন 50 লাখ, 50 লাখের কম না, সে আপনার কোনো একটা কোম্পানি মানে 1 কোটি টাকা হচ্ছে টার্ন ওভার হয়, তার মানে আপনার ক্ষেত্রে মিনিমাম ট্যাক্সটা আসবে। আর যদি কোনো ন্যাচারাল ব্যক্তি হয়, যেমন আমাদের ক্ষেত্রে বলা হচ্ছে হেভি, আমরা বিজনেস করতেছি, হ্যাঁ, এই ক্ষেত্রে যদি এই বিজনেস ইনকামটা যদি গ্রস রিসিট অফ নট লেস দেন 3 crore, তার মানে আমাদের ওই ওই ব্যক্তির ক্ষেত্রে যদি তার বিজনেস থেকে 3 কোটি টাকার বেশি হয় তাহলেও তাকে মিনিমাম ট্যাক্সের দিতে হবে। হোয়াট মেথড অর অ্যাসেসমেন্ট অ্যাপ্লাই হোয়েন ফাইলিং ইনকাম ট্যাক্স রিটার্ন? আগে যেমন হচ্ছে যে নানা ধরনের মেথড ছিল, এখন সবাই হচ্ছে যে কোন ব্যক্তি কর সবাই মানে ইউনিভার্সাল সেলফ অ্যাসেসমেন্টের আন্ডারে আমরা এই রিটার্ন গুলো সাবমিট করি, আগে বিভিন্ন মেথড ছিল। এখানে বলা হচ্ছে যে হোয়াট আর দ্য কনসিকুয়েন্সেস ইফ এ পারসন সাবমিট দ্য ট্যাক্স রিটার্ন আফটার ট্যাক্স ডে? আমরা জানি যে এখন হচ্ছে যে কর দিবস, আমরা তো জানি 30 নভেম্বর ব্যক্তির ক্ষেত্রে, এই কর দিবসের পরেও কি রিটার্ন সাবমিট করা যাবে? আপনাকে যদি কোশ্চেন করে যে আচ্ছা বলো তো বাবা, কর দিবস তো 30 নভেম্বর রিটার্ন সাবমিট করার ডেটটা ছিল 30 নভেম্বর, তুমি এখনো রিটার্ন সাবমিটই করো নাই, করছো নাকি? আমি বললাম স্যার আমি তো আসলে টিন নিয়েছি নতুন করে কিন্তু করি নাই, গত বছরে নিয়েছিলাম। রিটার্ন সাবমিট করো নাই, তাহলে তো তুমি একটা মানে রং কাজ করেছো। আমরা বলবো রিটার্ন সাবমিট করেছি, করি নাই বললে নেগেটিভ। ভাই তুমি রিটার্ন টিন নিয়েছো, আবার আইটিভির পরীক্ষা দিচ্ছ, এখনো বলতেছো তুমি রিটার্ন সাবমিটই করো নাই, এই ধরনের নেগেটিভ আনসার আমরা দেবো না। আমরা বলতে স্যার রিটার্ন নিয়েছিলাম, নিয়েছিলাম, রিটার্নও প্রপারলি সাবমিট করি স্যার। আচ্ছা, এই ক্ষেত্রে বলা হচ্ছে যে ট্যাক্স ডে পরেও আমরা রিটার্ন সাবমিট করতে পারবো, 2% আমাকে পেনাল্টি দিতে হবে। তারপর যে বলা হচ্ছে যে হোয়াট ইজ দ্য ডেডলাইন টু সাবমিট উইথহোল্ডিং ট্যাক্স রিটার্ন? এটা নর্মালি হচ্ছে উইথহোল্ডিং ট্যাক্স রিটার্ন, আমরা তো জানি যে প্রতিষ্ঠানগুলো যে টিডিএস যারা কাটে তাদের ক্ষেত্রে উইথহোল্ডিং ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হয়। আমাদের নর্মালি হচ্ছে যে ব্যক্তির ক্ষেত্রে না, যারা ট্যাক্স অথরিটি, যারা ডিডাকশন অথরিটি, কালেকশন অথরিটি, তাদের ক্ষেত্রে উইথহোল্ডিং ট্যাক্সটা দিতে হয়। যে মাসে কাটে তার পরের মাসের 25 তারিখে হচ্ছে যে লাস্ট ডে, আগে ছিল 15 তারিখ, এখন 25 তারিখ। আরেকটা কোশ্চেন আসতে পারে, এই যে প্রুফ অফ সাবমিশন অফ রিটার্ন, বলা হচ্ছে যে
what is the consequences in case where the PSR is mandatory under section 264, but the responsible person will fail to verify the authenticity of PSR. এখন আমরা যারা জব করি তারা আমরা জানি ভেন্ডরের পেমেন্টের ক্ষেত্রে পিএসআর কালেক্ট করতে হয়। এখন আমি পিএসআর কালেক্ট করি নাই, এটা কিন্তু একটা বড় কনসিকুয়েন্সেস আছে। তার মানে যদি পিএসআরটা কালেক্ট না করি, বলা হচ্ছে কি ইন কেস অফ ফেইলিউর দ্য ডিসিডি ক্যান ইম্পোজ এ ফাইন নট মোর দেন 10 লাখ। তার মানে 10 লাখ টাকা পর্যন্ত আপনার জরিমানা করতে পারে। আর একটা হচ্ছে যে আমরা জানি যারা প্রতিষ্ঠানগুলো তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে এই পিএসআর প্রুফ অফ সাবমিশন রিটার্ন লেটেস্টটা ডিসপ্লে করতে হবে প্রপার জায়গায়। তো যদি প্রপার জায়গায় যদি ডিসপ্লে না করি, এটার একটা পেনাল্টি আছে। পেনাল্টিটা কত? আমার মিনিমাম 20 থেকে ম্যাক্সিমাম 50,000 টাকা। তো গাইস, আমি চেষ্টা করেছি আপনাদের জন্য এই সিম্পল কোশ্চেন গুলো করার জন্য। এখানে অনেকগুলো কোশ্চেন অনেক কঠিন হয়ে গেছে আপনাদের জন্য, এটা জানি, বাট এই 54টা কোশ্চেন থেকে অনেক কোশ্চেন আমার দৃঢ় বিশ্বাস আপনারা পাবেন। আপনার কোশ্চেন মানে আপনার দেখা যাচ্ছে আনসার করার ক্ষেত্রে এই কোশ্চেন গুলো চলে আসবে। তো আপনারা চেষ্টা করবেন ডেফিনেটলি এই কোশ্চেন গুলো আমরা শেয়ার করে দেবো আপনাদেরকে। এই কোশ্চেন গুলো আপনারা ভালোভাবে আয়ত্তে আনার, কোথাও আন্ডারস্ট্যান্ডিং এ যদি বুঝতে অসুবিধা হয় ডেফিনেটলি আমাদের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ সবাইকে। সৃজন। জি মুর্শিদ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর থ্যাংক ইউ স্যার। সেশন আপনার সাইড থেকে কমপ্লিট করার জন্য। আমি আবারও হচ্ছে যে আমাদের সিএ কমিউনিটি অফ কুমিল্লার সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং ঠিক তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এত সুন্দর একটি সেশন তারা অ্যারেঞ্জ করার জন্য। এবং আজকে আমাদের এই সেশনে যারা যারা ছিলেন ট্রেনার হিসেবে, আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, জনাব মুর্শিদ ভাই, জনাব শাকাত হোসেন এফসি ভাই এবং জনাব নেজোয়া ভাই। তো আপনাদের সবার আন্তরিক সহযোগিতায় আমরা এতক্ষণ যাবৎ খুব সুন্দর একটি ট্রেনিং সেশন এনজয় করছিলাম। তো আশা করি এটা আমাদের জন্য খুবই ইফেক্টিভ হবে। তো আজকে এই পর্যন্তই। আর যদি আচ্ছা, আমরা একদম শেষ মুহূর্তে চলে আসছি, যদি কারো কোনো কোশ্চেন থাকে আমরা একদম শর্টলি 1-2টা কোশ্চেন নিব। কারো যদি কোনো কোশ্চেন থাকে আপনারা প্লিজ আমাদের কাছে কোশ্চেন দিতে পারেন। ইজাজ আছেন? ইজাজ? আচ্ছা, আমরা আমার কাছে মনে হয় যদি নেক্সট আমাদের তো একটা এক্সাম মানে রেজাল্টটা যখন পাবলিশ হবে, আমরা রিথিঙ্ক করতে পারি যে ফার্দার যারা মানে আমরা এই ধরনের সেশন হয়তো আবার নেওয়া যায় কিনা। হ্যাঁ, এটা আমার একটা সাজেশন থাকবে সবার জন্য। দেখা যাচ্ছে যে অনেক সময় এক্সামটা কাছে আসলে সবাই একটু অ্যাক্টিভ হয়, প্রো অ্যাক্টিভটা এখন এত আগে থেকে। তারপরে তো আমাদের প্রায় 200-250 জন রেজিস্ট্রেশন করেছিল, যদিও 100 জন পার্টিসিপেট করেছে। তো এটা আমরা একটু রিথিঙ্ক করব। হ্যাঁ হ্যাঁ, কাইন্ডলি একটু কোশ্চেন করুন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার একটা বিষয় জানার ছিল, যেটা হচ্ছে যে আমরা যদি অনলাইনে যদি রিটার্ন জমা দিই, তাহলে সেই ক্ষেত্রে একজন আইটিপি হিসেবে ভূমিকা কি থাকবে অনলাইনে রিটার্ন সাবমিটের ক্ষেত্রে? আইটিপি হিসেবে ভূমিকা প্রথমত হচ্ছে যে আমাদের আইটিপির ক্ষেত্রে হচ্ছে যে আমরা চেষ্টা করবো, যেহেতু আপনারা নিউ কামার আসছেন, অলওয়েজ মানে ইথিক্সটা মেনটেন করার জন্য। তার মানে হচ্ছে যে এখানে অনলাইন হচ্ছে সবচেয়ে সিম্পল একটা ওয়ে হচ্ছে অনলাইনে রিটার্ন সাবমিশন করা। কাউকে ইনিশিয়ালি আপনি কখনোই সাজেস্ট করবেন না আপনি জিরো রিটার্ন সাবমিট করার জন্য সাজেস্ট করবেন না। আপনারা বলবেন যে স্যার আপনার কি আসলে অতীতে কি রিটার্ন সাবমিশন করেছেন কিনা। পাশাপাশি যদি বলে যে না কখনোই সাবমিট করি নাই, তাহলে যারা নতুন রিটার্ন সাবমিট করবে অনলাইনে, আপনি তাদেরকে বলেন যে স্যার আপনার যত ধরনের ইনকাম আছে সবগুলা ডিটেলস আমাকে বলেন। ইন এডিশন আপনার যত ধরনের অ্যাসেট আছে, যত ধরনের লাইবিলিটি আছে, আপনার ব্যাংক স্টেটমেন্ট যা আছে, যদি লোন থাকে তা, যদি ক্রেডিট কার্ড থাকে, কোনো রিলেটিভকে কোনো যদি গিফট দিয়ে থাকেন, ধার দেনা করে থাকেন, সব কিছু আমার সাথে শেয়ার করেন। প্রপারলি আমি রিটার্নটা সাবমিট করব। কারণ প্রথম রিটার্ন, ফার্স্ট রিটার্ন মানে মানে ইজ আ মোস্ট ক্রিটিক্যাল রিটার্ন ফর অল পিপল, অল পাবলিক। কারণ কেননা ফার্স্ট রিটার্নে যদি আমরা ভুল করে ফেলি, তাহলে হচ্ছে যে এটা এই ভুলের খেসারতটা আমার পরবর্তীতে কন্টিনিউ করতে হয়। তার মানে সব ডিটেলসটা যদি আমরা পেয়ে যাই, সিম্পল সিস্টেম আছে এখানে। কারো যদি বুঝতে অসুবিধা হয় অনলাইন রিটার্নে আমাদেরকেও জানাবেন, জাস্ট ধাপে ধাপে যদি আপনি ফিল আপ করে যাবেন। ইজাজ যদি কোনো কিছু অ্যাড করার থাকে আপনি অ্যাড করতে পারেন। আমার কিছু নাই, তারপরে আমি আরেকটা জিনিস একটু শেয়ার করে রাখি। সেটা হচ্ছে এনবিআর সম্ভবত একটা কাজ করতেছে আইটিপি দেরকে বা যারা প্রফেশনাল যারা আছে তারা কনসালটেন্ট হিসেবে যেন অনলাইনে সার্ভিস দিতে পারে, ওইটা নিয়ে কাজ করতেছে। সম্ভবত ওদেরকে একটা ইউজার আইডি পাসওয়ার্ড বা এরকম কিছু দিতে পারে আর কি।
ওয়াও, আমি যতটুকু চমৎকার জানি আর কি চমৎকার, ইউনিভার্সিটি তাহলে তো বেস্ট আইডিয়া। এটা যারা হলে তো তার মানে প্র্যাকটিশনার আছে আসলে, তাদের একটা সব দেওয়া হবে আর কি ওই জায়গাতে। হ্যাঁ হ্যাঁ, চমৎকার হবে। আর নেক্সট নেক্সট কোশ্চেন কারো আছে কিনা? আচ্ছা, আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা আজকের মনে হয় মিটিংটা, ট্রেনিং সেশনটা শেষ করতে পারি, কারণ অলরেডি অনেক সময় হয়ে গেছে। তো আজকের এই সেশনে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ যাবত আমাদের এই সেশনে আমাদের সাথে যুক্ত ছিলেন, এবং যারা এই সেশনটা অ্যারেঞ্জ করেছেন সিএ কমিউনিটি অফ কুমিল্লা, আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা এই সেশনটা এতক্ষণ যাবত আমাদেরকে কন্টিনিউ করেছেন, মুর্শেদ ভাই, সাখাওয়াত হোসেন ভাই এবং মেজবা ভাই, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের মতো এখানেই শেষ করছি। আর অনেকের কোশ্চেন ছিল যে আমরা পিডিএফ ফাইলটা শেয়ার করবো কিনা। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমরা সেখানে আজকের এই পিডিএফ ফাইলটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সৃজন, আসসালামু আপনাকে মেনি মেনি আলাইকুম, থ্যাঙ্কস, থ্যাংক কমিটি ইউ। সবাইকে থ্যাঙ্কস, মেনি মেনি থ্যাঙ্কস সবাইকে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম।